ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে সকলকে ওয়েলকাম। আমাদের মাধ্যমিক আলটিমেট প্রিপারেশনের আজকে ফার্স্ট ক্লাস, এবং ফার্স্ট ক্লাসটা শুরু হচ্ছে অবভিয়াসলি আমার মনে হয় সব থেকে বেস্ট সাবজেক্ট দিয়ে, যদিও এই মন্তব্যটা আমার করা উচিত নয়, বাট স্টিল ফিজিক্স দিয়ে আমাদের আজকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে মাধ্যমিক আলটিমেট প্রিপারেশনের। হ্যাঁ, গুড আফটারনুন। গুড আফটারনুন যারা যারা ক্লাসটা জয়েন করেছো এবং যারা যারা আমাকে দেখতে পাচ্ছ তাদের সকলকে গুড আফটারনুন। তোমাদের সকলেরই টেস্ট পরীক্ষা আশা করি হয়ে গেছে, এবং টেস্টের রেজাল্টও কারোর বেরিয়ে গেছে। কারোর পরীক্ষা একটু বাজে হয়েছে, কারোর পরীক্ষা ভালো হয়েছে, বাট টেস্ট যাই হোক, সামনে 2 মাস পর আমাদের ফাইনাল লড়াই, সেটা হলো মাধ্যমিক পরীক্ষা, এবং সেখানে আমাদের কামাল করে দিতে হবে, আমাদের খুব ভালো রেজাল্ট করতে হবে, এবং সেটার জন্য দরকার রেগুলার প্র্যাকটিস। এবং কি প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে যাতে সেই লেভেলের রেজাল্ট হয়, সেটা তোমাদের প্রোভাইড করবে হলো টিউটোপিয়া। টিউটোপিয়ায় আমি রোহিত স্যার তোমাদেরকে ফিজিক্সের গাইডেন্স দেবো, হিমাদ্রি স্যার তোমাদের কেমিস্ট্রির গাইডেন্স দেবে, চয়ন স্যার তোমাদেরকে ম্যাথসের গাইডেন্স দেবে, এবং সবার শেষে সকলের প্রিয় দেবজ্যোতি স্যার তোমাদেরকে বায়োলজির বা লাইফ সায়েন্সের গাইডেন্স দেবেন। তো আমরা 4 জন তোমাদের সাথে আছি তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোকে তুলে ধরার জন্য, যাতে তোমাদের জন্য মাধ্যমিকে একটুও তোমাদের না ছাড়ে কোনো নাম্বার কোনো জায়গা যাতে তোমরা মিস না করতে পারো, এবং সমস্ত জিনিস তোমরা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। গুড আফটারনুন সকলকে। আচ্ছা, যেহেতু আজকে আমাদের এটা ফার্স্ট ক্লাস, তো আমি একটুখানি আমার 2 জন সহশিক্ষককে ডেকে নেব, যারা যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, চয়ন স্যার এবং দেবজ্যোতি স্যারকে। স্যার একটু আপনারা আসুন, এসে একটুখানি ক্যামেরার ফ্রেমটাকে বাধিত করুন। এত কঠিন কঠিন শব্দ বললে তো আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। আসুন দেবজ্যোতি স্যার। এত কঠিন কঠিন শব্দ বললে তো মুশকিল হয়ে যাবে। সবাইকে গুড আফটারনুন। বিনয় সামন্ত, আচ্ছা ইমন, বিনয়, সায়ন সবাই রয়েছো, সবাইকে গুড আফটারনুন সবাইকে। আচ্ছা 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 কি আচ্ছা আচ্ছা মার্কেটে খবর এখন ছড়িয়ে গেছে, তো কিছু করার নেই আপাতত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই খবর আছে, তো সেই খবর নিয়ে আমরা পরে নিশ্চয়ই ডিসকাশন করব, ঠিক আছে। তো আপাতত যে বিষয়টা বলা, আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2026-এ 2রা ফেব্রুয়ারি থেকে। আর মাধ্যমিকের আগে লাস্ট মিনিটের প্রিপারেশনের জন্যই কিন্তু আমাদের এই সিরিজটা করা, যেখানে আমি থাকছি, চয়ন স্যার থাকছে, আর রোহিত স্যার থাকছে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এবং তার সাথে আরেকজন স্যার থাকছেন, সেটা একটু সিক্রেট থাকুক, সারপ্রাইজ থাকুক। তো এই যে ক্লাস সিরিজটা আমরা করছি, ফাটাফাটি ডিভিশন হতে চলেছে। আমরা পুরো চ্যাপ্টারের জিস দেবো, এখানে টেস্ট পেপারের সলিউশন দেবো, এবং থাকবে তার সাথে টোটাল ডাউট ক্লিয়ারিং সেশন। তো আশা করবো এই সেশন ভীষণ ভালো লাগবে। তো আজকে শুরু হবে প্রথম ক্লাস। কালকে ক্লাস আর অলরেডি কথা ছিল ম্যাথের, কালকে টেকনিক্যাল সমস্যার জন্য ক্লাসটা হয়নি। তো আজকে ক্লাসটা শুরু হচ্ছে। রোহিত স্যার তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্সের ধামাকা ক্লাস নিয়ে আজকে শুরু করবে ক্লাসটা। আশা করবো ক্লাসটা সবার ভীষণ ভালো লাগবে। তো সবার থেকে একটু ফিডব্যাক চাইবো, যে ধামাকা হবে তো নাকি ক্লাসে আজকে, হ্যাঁ কিনা বলবে একবার চ্যাট বক্সে, একবার চ্যাট বক্সে দাও। খেলা হবে আজকে, খেলা হবে তো একবার চ্যাট বক্সে দেখে নেবো, চলো বেশ, চলো তো শুরু করবে। একদম খেলা হবে, ধামাকা হবে, উন্নয়ন হবে, সবকিছুই হবে। তো শুরু করবে আজকের ক্লাস রোহিত স্যার। আমি তো চয়ন স্যারকে একটু দেবো মাইকটা, একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। একটাই বলার বিষয় আছে, আমাদের এই নতুন করে তোমাদের জন্য এই আলটিমেট প্রিপারেশন নিয়ে আসার একটাই উদ্দেশ্য, তোমরা সবাই জানো। একটু কমেন্ট করে দাও তোমরা জানো আমার উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি। একদম আমাদের একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের রেজাল্ট তোমাদের কাছেই থাকবে, গর্ব আমাদের কাছে থাকবে, আমরা গর্বিত হব, আমরা গর্ব নিয়ে চলবো যে না তোমরা করেছো। একটাই লক্ষ্য, 100। সেই জন্য আমরা কি করছি দেখো, তোমাদেরকে একটা বেসিক আইডিয়া বলে দিচ্ছি, রোহিত স্যার বলে দেবেন, দেবজ্যোতি স্যার বলে দিয়েছেন। আমরা কি করছি, তোমাদের যে WBTA ABTA পর্ষদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকে বাছাই করে কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, যাতে বেসিক কোয়েশ্চেনগুলো তোমরা জানো, সেগুলো তোমাদের কাছে সেই ব্রিলিয়েন্ট আছে, তোমাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, তোমরা বেসিক কোয়েশ্চেন সলভ করে নেবে। কিন্তু কিছু এক্সেপশনাল যে কোয়েশ্চেন আছে, যেগুলো নতুন প্রতি বছর আসতে থাকে, সেইগুলোকে নিয়ে আসছি তোমাদের জন্য, সেগুলোকে আমরা সলভ করিয়ে দিচ্ছি। পুরো টেস্ট পেপার ধরে যদি আমরা সলভ করাই প্রতিটা স্কুল, তাহলে তোমরা জানো তোমরা আননেসেসারি সময় নষ্ট হবে। কিন্তু তোমাদের যে ক্রিম জিনিসগুলো নিয়ে আসছে, যেগুলো নতুন চমক, সেইগুলো আমরা এনে দিচ্ছি, গুছিয়ে তোমাদের জন্য খেটে ফিল্টার করে নিয়ে আসছি। তার সাথে সাথে পুরো কনসেপ্ট চ্যাপ্টারটা, মানে ধরো আজকে
রোহিত স্যার কি পড়াতে চলেছেন? আজকে রোহিত স্যার পড়াতে চলেছেন তাপের ঘটনাসমূহ। এক ঝলকের রুদ্ধশ্বাস রিভিশন বলা হচ্ছে। তার মানে কি, তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা তোমার যখনই তুমি এই একটা ভিডিওতে তুমি ক্লাস করছো, তোমার পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাচ্ছে। চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি সলভ করে নিচ্ছ, চ্যাপ্টারের থিওরিও ক্লিয়ার, অঙ্কও ক্লিয়ার। যদি ছোটোখাটো অঙ্ক যেগুলো থাকে এখান থেকে কোন কোন জিনিস পড়তে হবে, আলফা বিটা গামার রিলেশনটা পড়তে হবে, সেইগুলো স্যার বলে দেবে। ঠিক আছে, তারপরে বলে দেবে যে ওই যে আমাদের ফিশ প্লেটের গ্যাপ থাকে কেন, সেইগুলো তোমরা জানো। ওকে, আমি তো একটুখানি ভুলে গেছি। তো রোহিত স্যার তোমাদের স্যার ভীষণ এক্সাইটেড, তো ম্যাথটা উনি করান বাট ফিজিক্যাল সায়েন্স নিয়ে ভীষণ এক্সাইটেড, তার জন্য এত কিছু বলছেন। তো আমার মনে হয় এবারে আমাদের আস্তে আস্তে একটু এগিয়ে চলা উচিত, কারণ রোহিত স্যার অলরেডি মাথা গরম হয়ে গেছে। কারণ আমাদের তো মানে ধামাকা, তো মাথায় প্রচন্ড একটা প্রেশার নিয়ে আমরা আজকে নামছি মাঠে। তো এবার একটু ক্লাসটা শুরু করা যাক নাকি? হ্যাঁ, আর বায়োমেটালিক স্ট্রিপটা পড়ে নেবে, ওই যে দ্বিধাপ্রব পাত্তা আছে, রোহিত স্যার বলে দেবে সবই। ঠিক আছে, রোহিত স্যার পাশে বসে বানাচ্ছিল তো, একটু দেখে নিয়েছি কি কি কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, আর কিছুই না। তাহলে চলো, অল দ্য বেস্ট সবাইকে। এখন থেকে কিন্তু যুদ্ধ শুরু, আর নয় দেরি, আর নয় কোনো ভুল। এখন থেকে একজনই করবে রুল, সেটা হলো টিউটোপিয়া এবং তোমরা। ওকে, ধন্যবাদ স্যার সকলকে। আপনারা আমার ক্লাসে এসে আমার ক্লাসটাকে এত সম্মানের জায়গায় নিয়ে গেলেন। এবার যা করার আমি মোটামুটি করে দেবো আশা করি। গিরিধারী এত কথা বলে না, স্যারেরা ছিলেন, এটা কোনো ঠিক মানে প্রত্যুত্তর নয় তাদের জন্য। তারা সকলেই এসেছিলেন তোমাদের সকলকে প্রোৎসাহিত করতে এবং তোমাদেরকে তোমাদের আগামী লড়াইয়ের জন্য উৎসাহিত করতে। ঠিক আছে, তো চলো আমরা এবার আমাদের ক্লাস স্টার্ট করি। অনেক কথাবার্তা হয়ে গেছে। তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা আমরা সবার প্রথমে আমরা পুরো থিওরিটা আগে দেখে নেব। ঠিক আছে, কিন্তু থিওরিটা কিন্তু আমরা একদম থরলি লাইন বাই লাইন যেরকমভাবে আমরা ক্লাসে প্রথমবার যখন আমরা পড়ি সেভাবে দেখেছিলাম, সেভাবে কিন্তু আমরা দেখবো না। আমরা ওভারঅল জিসটা দেখে নেবো যে কি কি আছে, কোন কোন জায়গাগুলো পড়তে হচ্ছে, এবং আরেকবার জাস্ট তোমাদের মনে করিয়ে দেবো আমি। ঠিক আছে, তো চলো দেখা যাক। আচ্ছা, এইটা আগে দেখিয়ে নিই। এটা হলো আমাদের যে দিনগুলোতে আমাদের ফিজিক্স ক্লাস থাকবে তার একটা শিডিউল দেওয়া হয়েছে। যেমন আজকে 2 তারিখ তাপের ঘটনাসমূহ হচ্ছে, এরপরে 9 তারিখ হবে হলো আলোর ফার্স্ট ক্লাস, তারপরে হবে 16 তারিখ আলোর সেকেন্ড ক্লাস, তারপর আসবে 16 পর আমাদের 9, 16, তারপর 23 তারিখ আছে হলো আমাদের প্রবাহী তড়িতের ফার্স্ট ক্লাস, তারপরে 6 জানুয়ারি আছে আমাদের প্রবাহী তড়িতের সেকেন্ড ক্লাস, 8 জানুয়ারি আছে আমাদের পরমাণু নিউক্লিয়াসের ক্লাস, এবং লাস্ট সবাই জানো পরিবেশের জন্য ভাবনা আমাকেই পড়াতে হয়, তো সেই ক্লাসটা সবার লাস্টে রেখেছি, কারণ কারোরই ভাল লাগে না ওই ক্লাসটা, আমি জানি। তো ওই ক্লাসটা সবার শেষে রাখা আছে 13ই জানুয়ারি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমাদের অবশ্যই ভালো না লাগলেও মাধ্যমিক পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু আমাদের ভালোভাবে করতেই হবে। ঠিক আছে, আগুনের ছবি কেন? তাপ নিয়ে পড়া শুরু করছি। তাপ মানে ওখান থেকে আগুন লাগবে। ক্লাসে আজকে আগুন লাগিয়ে দেওয়া হবে। আগুন লাগিয়ে দেওয়া হবে মানে কারোর ঘরে আগুন লাগবে না, ক্লাসে যে কোয়েশ্চেনগুলো আলোচনা হবে সেগুলো আগুন মার্কা কোয়েশ্চেন হবে, এবং সেগুলো দেখে গেলেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট প্রিপারেশন এবং প্রস্তুতি হয়ে যাবে। ওকে, তো চলো সবার প্রথমে আমরা যে পার্টটা দেখব সেটা হলো আমরা দেখব থিওরির পার্টটা। তো আমরা সবার প্রথমে আজকে স্টার্ট করব একদম থিওরির পার্ট দিয়ে। তো যেগুলো আমরা আমাদের ক্লাসে বা আমাদের বইতে আমরা দেখেছি সেগুলোই আগে একবার এক ঝলকে দেখে নেব। দেখো, সবার প্রথমে আসছে হলো আমাদের দ্বিধাতব পাতের পরীক্ষা, যেটা চয়ন স্যার বলে গেলেন। দ্বিধাতব পাতের পরীক্ষা কিন্তু আমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং দ্বিধাতব পাতের কনসেপ্টটাও মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। দ্বিধাতব পাত কি বলছে? বাইমেটালিক স্ট্রিপ। দেখো, এটা বলছে হলো এটা দুটো ধাতু দিয়ে তৈরি। যেমন এইখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা পিতল আর লোহা দিয়ে তৈরি। এবার যখন তুমি দেখো এখানে পুরো লেখা আছে, আমি পুরো থিওরিটা এখানে লিখেই এনেছি। একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ যে বিভিন্ন হয়, তা দ্বিধাতব পাতের পরীক্ষা দ্বারা আমরা খুব সহজেই দেখতে পারি। তাপের ঘটনাসমূহের মূল জিনিসটাই কি? তাপীয় প্রসারণ। আমরা যখন কোনো বস্তুকে তাপ দিচ্ছি তখন বস্তুটা প্রসারিত হচ্ছে। সবাই কি সমান পরিমাণ প্রসারিত হচ্ছে? অবশ্যই না, সবাই সমান পরিমাণ প্রসারিত হয় না। তো এবার যে আলাদা আলাদা প্রসারিত হচ্ছে, যেমন একটু খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখানে এই প্রকার সংস্থায় সাধারণ তাপমাত্রায় সমান দৈর্ঘ্যের দুটি ভিন্ন ধাতব পদার্থ দ্বারা প্রস্তুত পাত পি ও কিউকে রিভেট করে আটকানো হয়। এই যে পি আর কিউকে রিভেট করে আমরা আটকে দিয়েছি, জুড়ে দিয়েছি দুটো আলাদা ধাতুর পাতকে। এই পাত দুটির মধ্যে মনে করি পি হলো পিতলের আর তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিউ এর চেয়ে বেশি। তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে বেশি, এটা আমরা মনে করে নিয়েছি। তার মানে আমরা এই লাইনটা লিখতে পারি যে আমার আলফা পি গ্রেটার দেন আলফা কিউ, কারণ আমরা কিউকে ধরেছি হলো লোহা এবং পি কে ধরেছি হলো পিতল। ওকে, তো আলফা পি গ্রেটার দেন আলফা কিউ। ওকে,
আচ্ছা, এবার আমরা কি করছি, এবার আমরা জিনিসটাকে গরম করছি। ঘরের উষ্ণতায় এই দ্বিধাতব পাত্রী সোজা থাকে। এখন এই দ্বিধাতব পাত্রীকে সমানভাবে উত্তপ্ত করা হলে দেখা যায় যে এটি বেঁকে গেছে। বেঁকে যাবে অবভিয়াসলি, কারণ তাপীয় প্রসারণ হচ্ছে। এবার বাঁকছে কোন দিকে দেখো, পিতলের দিকটা বেঁকে গেছে, লোহার দিকটা কম বেঁকেছে। তার কারণটা কি, এইটা হলো তার মেন কারণ। তার মানে দ্বিধাতব পাতের ক্ষেত্রে যখন গরম করব কোন দিকটা বেঁকে যায়, আমার প্রশ্ন হলো এই জিনিসটা, কোন দিকটা বেঁকে যায়? যেই দিকটার মধ্যে যে ধাতুটা আছে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, যেই ধাতুটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বেশি সেই দিকটাতে কিন্তু আমার দ্বিধাতব পাতটা বেঁকে যাবে। যেমন এখানে পিতলের যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, তাই পিতলের দিকে কিন্তু আমার পাতটা বেঁকে গেছে। ওকে, পিতলের দিকে আমার পাত বেঁকে গেছে। তাই এই যেহেতু পি পাতের ধাতব পদার্থটি কিউ পাতের ধাতব পদার্থটি অপেক্ষা বেশি প্রসারিত হয়, তাই দ্বিধাতব পাত্রী এমনভাবে বেঁকে যায় যাতে পি ধাতব পদার্থের পাত্রী বাইরের দিকে ও কিউ পাত্রী ভেতরের দিকে থাকে। ক্লিয়ার হয়েছে সবার ক্লিয়ার দ্বিধাতব পাতের পরীক্ষা? ওকে, আচ্ছা এইখানে তাহলে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই যেটা থিওরিতে নেই। এটা কি হবে, এটা তোমরা আমাকে উত্তর দেবে, এটা আমি উত্তর দেবো না, এটা তোমরা উত্তর দেবে আমাকে। বলো, যদি দ্বিধাতব পাতটা এরকম থাকে যার মধ্যে এই যে ধরো এইটা হয়ে গেল আমার পি, এটা হয়ে গেল আমার কিউ, এইটা আমার পিতল, এইটা আমার লোহা, আমি এবার আমি গরম করবো না, এবার আমি ঠান্ডা করব। তাহলে আমার বক্তব্য হলো এবার আমি ঠান্ডা করব। ঠান্ডা করলে কি হবে, ঠান্ডা করলে মাথায় ডান্ডা পড়বে। তো ডান্ডা পড়লে এবার কে বাইরের দিকে থাকবে, কে ভেতরের দিকে থাকবে, কে উত্তর দিতে পারবে এটার? গরম করলে পিতল বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যখন ঠান্ডা করব তখন কে বাইরের দিকে থাকবে? দেখি এর উত্তর কে দিতে পারে। ঠান্ডা করলে কে বাইরের দিকে থাকবে? ভিতরে পিতল। সম্বিত লিখেছে ভিতরে পিতল, বিনয় বলছে আয়রন। একদম এক্স্যাক্টলি, দুজনেই ঠিক। আমি প্রশ্নটা করেছিলাম হলো কে বাইরের দিকে থাকবে, বিনয় উত্তর দিয়েছে লোহা। এক্স্যাক্টলি। তো যখন আমরা এটাকে ঠান্ডা করব তখন কিন্তু আমার পাতটা দেখতে এরকম হয়ে যাবে। এর কারণটাও এক্সপ্লেন করে দিই। এই আমার পাতটা দেখতে হয়ে গেল এরকম, তার মানে এবার এইটা হয়ে গেল পিতল, এটা হয়ে গেল লোহা। কেন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা শব্দতে প্রসারণ ইউজ করি, কিন্তু সকলে মনে রাখবে প্রসারণ শব্দের মানে প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র প্রসারণকে বোঝায় না, সংকোচনকেও সমভাবে বোঝায়। প্রসারণ বা সংকোচন উভয় দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন আলটিমেটলি। তাহলে গরম করলে যে বেশি গরম হবে, ঠান্ডা করলে সে বেশি ঠান্ডা হয়ে যাবে। যেহেতু ঠান্ডা করলে বেশি ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য ওর দৈর্ঘ্যটা বেশি কমে যাবে। বেশি কমে গিয়ে দেখো বেশি ছোট হয়ে গেল, তাই জন্য পিতল বেশি ছোট হয়ে গেল। এটারও কিন্তু আবারও মেন কারণ আলফা পি গ্রেটার দ্যান আলফা কিউ। এই কারণেই যেহেতু প্রসারণ বেশি, সেই কারণে আমরা বলতে পারি আমার সংকোচনও বেশি। যেহেতু প্রসারণ বেশি, সেই কারণে আমরা বলতে পারি আমার সংকোচনও বেশি। ওকে, তো পিতল হয়ে গেল ভেতরের দিকে এবং লোহা হয়ে গেল আমার বাইরের দিকে। ওকে, তা দ্বিধাতব পাত শেষ। এবার আমরা একটুখানি এই বেসিক জিনিসগুলো জেনে নেব। কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড, যেটাকে আমরা আলফা বলি। এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়। সংজ্ঞাটা কিন্তু সকলে মাথায় রাখবে, আমি বারবার করে বলে দিই মাধ্যমিক পরীক্ষার জন্য। সংজ্ঞা তো বুঝে গেছি আর মনে রেখে লাভ নেই, না। এই ধরনের ভাবনাগুলো কিন্তু একদম মানে কি বলবো, একদম মহাকালের মতো, কালের মতো তোমাদের মাথায় ঘুরে বেড়াবে। যদি কালের মতো নিজের মাথায় প্রশ্নকে না ঘুরিয়ে বেড়াতে চাও, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলোকে মনে রাখতে হবে। সংজ্ঞা মনে রেখে যাব না, এই ধারণা মাথা থেকে বের করে দিতে হবে। সংজ্ঞা অবশ্যই মাথায় রাখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই সংজ্ঞাটা যেন সকলের মাথায় থাকে। এখানে একটু বানান ভুল আছে, এটা গুণাঙ্ক হবে, ঠিক আছে? তো সংজ্ঞাটা কিন্তু এক্স্যাক্টলি যেন সবার মাথায় থাকে। আচ্ছা, এই সংজ্ঞা থেকে আমাদের এর গাণিতিক রূপটাও আসে। গাণিতিক রূপটা আশা করি সকলের মাথায় আছে, যে আমি মনে করছি θ1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন পদার্থের তৈরি দণ্ডের দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য হলো L1, আর উষ্ণতা বৃদ্ধি করে যখন আমি θ2-তে নিয়ে যাচ্ছি তখন আমার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে L2। তাহলে আমি ওই ছবিটা এঁকে দিই সাইডে ছোট্ট করে, θ1 ডিগ্রি টেম্পারেচারে আমার দৈর্ঘ্য হলো L1। যখন আমি এখান থেকে উষ্ণতা বাড়িয়ে নিয়ে যাচ্ছি θ2-তে, তখন আমার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে হলো, একটু সাইডে বেড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে হলো আমার L2। ওইগুলোই লেখা আছে। তার মানে আমার দৈর্ঘ্যের প্রসারণ কতটা হলো? আমার প্রাথমিকভাবে L1 ছিল, অন্তিমে L2 হলো। তাহলে কতটা দৈর্ঘ্য বাড়লো? আমার দৈর্ঘ্য বাড়লো হলো L2 - L1। তাহলে আমার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে রৈখিক প্রসারণ কত হবে? সেটাই তো সংজ্ঞা ছিল। কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে
এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, তার মানে একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমাকে মাপতে হচ্ছে। তাহলে এই যে পরিবর্তনটা হয়েছে এটা কেন হয়েছে, θ2 - θ1 এই পরিবর্তনের জন্য আমার হয়েছে L2 - L1। ওকে, তো আমার যদি বলে একক উষ্ণতার জন্য আমার কি চেঞ্জ হবে, L2 - L1 বাই θ2 - θ1, এটা হলো একক উষ্ণতা পরিবর্তনের জন্য। আবার একটা কি কন্ডিশন অ্যাড করেছে, একক দৈর্ঘ্যে। তো যখনই একক দৈর্ঘ্যে ভাগ করেছি তখন আমি দৈর্ঘ্য দিয়েও ভাগ করে দিলাম, প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে। তো এইটা হয়ে গেল আলফার ফর্মুলা, এটা হয়ে গেল আলফার ফর্মুলা, এই যে এটা আলফার ফর্মুলা। আর এই যেটা আমার বেরিয়েছে সেটা হয়ে গেল আমার আলফা থেকে আমি L2 বার করতে পারি, এটা L2 এর ফর্মুলা। এটা হয়ে গেছে আমার L2 এর ফর্মুলা। যদি কেউ না বুঝতে পারো একবার দেখে নাও, আলফা ইজিক্যালস টু L2 - L1 বাই L1 ইন্টু θ2 - θ1। ঠিক আছে, তো আমি যদি এই দিয়ে গুণ করে দিই, আলফা L1 θ2 - θ1 ইজিক্যালস টু L2 - L1 হয়ে গেল। তাহলে আমার এখান থেকে আমি লিখতে পারি L2 ইজিক্যালস টু L1 প্লাস আলফা L1 θ2 - θ1। L1 যদি কমন চলে যায় তাহলে হয়ে গেল 1 প্লাস আলফা θ2 - θ1। এটা হয়ে গেল আমার L2, এটা হয়ে গেল L2 যেটা এখানে লেখা আছে। অনেকে কি করে θ2 - θ1 কে লিখে ফেলে ডেল্টা থিটা, ডেল্টা থিটা মানে উষ্ণতার পরিবর্তন। তাহলে আমি লিখতে পারি L2 ইজিক্যালস টু L1 1 প্লাস আলফা ডেল্টা থিটা। তাহলে আমি বলতে পারি L2 ইজিক্যালস টু L1 প্লাস L1 আলফা ডেল্টা থিটা। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন আসে যেটা আমি শেখাতে চাই তোমাদেরকে, সেটা হলো এই জিনিসটা। স্যার এটা কি, এটা নতুন জিনিস, একটুখানি নতুন জিনিস, যারা জানো তাদের কাছে নয়, যারা জানো না তাদের, এটা কিন্তু তাদের কাছে একটা নতুন জিনিস। L2 - L1 লিখেছি, L1 আলফা ডেল্টা থিটা, এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন, মানে প্রসারণও হতে পারে সংকোচনও হতে পারে, ডাজন্ট ম্যাটার, দৈর্ঘ্যের পরিবর্তন। ডেল্টা থিটাটা হলো উষ্ণতার পরিবর্তন, আলফা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, আর L1 হলো প্রাথমিক দৈর্ঘ্য। তার মানে যদি তুমি এইটা বার করো, এই তিনটের গুণফল বার করো, তাহলে তুমি এটা বুঝতে পারবে ওর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। এবার উষ্ণতা বাড়লে যোগ করে দাও, উষ্ণতা কমলে বিয়োগ করে দাও। ক্লিয়ার সবার? এই জায়গাটা সকলের ক্লিয়ার? সকলের মনে পড়ে গেছে বেসিক থিওরিটা? বলো বলো বলো, সকলে রিপ্লাই করো। কোথাও সমস্যা থাকলে আমাকে কেউ বলতে পারো। ওকে, তো চলো এবার আমরা যেরকম ভাবে আমরা রৈখিক প্রসারণ গুণাঙ্ক দেখে নিলাম, এবার আমরা একইভাবে দেখব কিন্তু আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কতে আমরা কি দেখতে পারবো, ওখানে আমরা দেখতে পারবো হলো বিটা, বিটা এবং একই। আর কি এইগুলো পড়ার দরকার আছে? এইসব তো তোমাদের শেখানো জিনিস, এসব তোমরা সবাই শিখেছো আমাদের ক্লাসে, আমরা এগুলো কিন্তু বারবার করে করেছি। তোমরা জানো যে একটা প্রসারণ গুণাঙ্ক বার করতে পারলে সবকটাই হাতের তুড়িতে নামবে, একটা প্রসারণ গুণাঙ্ক বার করতে পারলে সবকটা হাতের তুড়িতে নেমে যাবে। তাহলে বিটা কত হবে? বিটা হবে আমরা জানি A2 - A1 বাই A1 ইন্টু θ2 - θ1। বাকি ফর্মুলা আশা করি জলভাত হয়ে যাবে, বাকি ফর্মুলা জলভাত হয়ে যাবে, ঠিক আছে? এবং একই সংজ্ঞা, একই, শুধুমাত্র ওখানে দৈর্ঘ্য ছিল, এখানে আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তো এই যে বিটার এই সমস্ত জিনিসপত্র দেওয়া আছে, আমাদের কি লাগবে কাজে? আমাদের লাগবে না, আমরা জানি একই ধরনের জিনিস। সকলের ক্লিয়ার এইসব? এসব নিয়ে আশা করি কারোর কোনো ডাউট বা জিজ্ঞাসা নেই, এসব নিয়ে আশা করি কারোর কোনো ডাউট বা জিজ্ঞাসা কোনোটাই নেই। ওকে, এবং একইভাবে আসছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটাকে তোমরা জানো আমরা বলি গামা। তো সেইটা সম্পূর্ণতই গামা রিলেটেড। তো গামার ক্ষেত্রে হলে আমার সম্পর্কটা কি হয়ে যাচ্ছে এটাও তোমরা জানো, এটাও আমাদের কি করার দরকার? অবশ্যই এসব করার আর স্যার কোনো দরকার নেই, এসব তো জলভাত হয়ে গেছে, এসব আমার জলভাত হয়ে গেছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা, সেই আদলেই ক্ষেত্র, সেই আদলেই আয়তন, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তোমরা জানো, ঠিক আছে? তাহলে আশা করি এইগুলো নিয়েও আর কোনো মাথা ব্যথা নেই কারোর। একবার দেখে আমাকে একটা কমেন্ট করে দাও যে স্যার এসব তো বাচ্চাদের জিনিস, এরকম একটা কমেন্ট করে দাও।
বলো। জল ভাত পারভেজ লিখেছে। বাকিদের কি বক্তব্য? এইটা নিয়ে কি ডাউট আছে? আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝতে পারলে এইগুলো সেই আদলেই পড়ছে, সেম, শুধু যা সংজ্ঞা ওখানে পড়বে, ওখানে দৈর্ঘ্যের জায়গায় এখানে আয়তন বসিয়ে দেবে, ওখানে দৈর্ঘ্যের জায়গায় এখানে আয়তন বসিয়ে দেবে। সকলে ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা যে 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক পেলাম, আলফা, বিটা আর গামা, তাদের সম্পর্কটা আমরা অবশ্যই মাথায় রাখবো। আলফা ইজ টু বিটা বাই 2 ইজিক্যালস টু গামা বাই 3, এবং এখান থেকে আমরা মনে রাখবো তাদের অনুপাতটা কি হয়। এই প্রশ্ন কিন্তু খুব বিখ্যাত। আলফা ইজ টু বিটা ইজ টু গামা হয় হলো 1:2:3। ঠিক আছে, কি লুইস ডটটা নিলবো না, কেমিস্ট্রি ক্লাসে ক্লিয়ার হবে। যখন রাসায়নিক বন্ধন পড়ানো হবে সেখানেই তোমার লুইস ডট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা তাপের ঘটনা সমূহের উপর মারাত্মক রিভিশন চালাচ্ছি, এটার নাম দিয়েছি আমরা রুদ্ধশ্বাস রিভিশন। রুদ্ধশ্বাস রিভিশন এই কারণে, কারণ আমি যে কথা বলছি আমি রুদ্ধশ্বাসেই কথা বলে যাচ্ছি, আমার শ্বাসও আটকে আসতে পারে। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা, আলফা বিটা গামার একক সবাই খেয়াল করে দেখো, পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস সিজিএসে, আর এসআইতে করলে পার কেলভিন। ঠিক আছে। আচ্ছা, জাকিয়া বলছে তুমি কেন বলছো আমাদেরকে? এক্স্যাক্টলি, আমি তোদেরকে তুই বলেই ডাকি। ঠিক আছে, বাট স্টিল আজকে একটুখানি অন্যরকম মুডে আছি, তাই আজকে সকলকে আমি তুমি বলছি, তো তোরা তুমি হিসাবে শুনে নে। আবার আমি নর্মাল ক্লাসে, আবার আজকের ক্লাসটা আলাদা না, আজকের ক্লাস যখন আলাদা ক্লাসের ফ্লেভারও আলাদা, আবার নর্মাল ক্লাসে আমি তুই তুকারি করব। আচ্ছা, তো এই গেল আমাদের আলফা বিটা গামা। আচ্ছা, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আসছে যেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কি জিনিস সেটা? জিনিসটা হলো এইটা, সবাই মাথায় রাখবে মাধ্যমিক পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য ইম্পর্টেন্ট। আলফা এফ ইজিক্যালস টু 5/9 আলফা সি, এই সম্পর্কটা সবাই মাথায় রাখবে। ফারেনহাইট স্কেলে স্যারটা তো আমাদের এক্সাক্ট, সে তো অবশ্যই স্যারটা দাদাটা সবই তোদের। আলফা এফ ইজিক্যালস টু 5/9 আলফা সি, মানে সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে মান, তাকে 5/9 দিয়ে গুণ করলে আমি ফারেনহাইট স্কেলে তার মানটা পাবো। এটা কিন্তু সকলে মাথায় রেখে দেবে। ঠিক আছে, আর কি মাথায় রাখবে? ধরো তোমাদের এরকম একটা প্রশ্ন আসলো, ধরো তোমাদের এরকম, আমি প্রশ্নতে তো আসবো কিন্তু এই টপিকে এসছি বলে আমি একবার একটুখানি বলে দিতে চাইছি যে বললো পিতলের, আমাকে বললো পিতলের আলফা হলো 6 × 10⁻⁻6 পার কেলভিন। আমাকে বললো গামার মান কত? আমি কি দেখবো? আলফা বিটা গামা রেশিও হলো 1:2:3, মানে আলফা যা হবে গামা তার 3 গুণ হবে, বিটা তার দ্বিগুণ হবে, এটা যেন মাথায় থাকে। তার মানে 3 গুণ হলে 18 × 10⁻6, কি তাই তো? আলফাকে 3 গুণ করলাম, 18 × 10⁻6 হয়ে গেল। যদি এরকম দেয় কারোর বিটা দিয়ে দিয়েছে 12 × 10⁻6 পার কেলভিন, তার গামা জানতে চেয়েছে, তাহলে বিটা দিয়ে দিয়েছে মানে আমাকে বুঝতে হবে বিটাটা হলো 2 গুণ, গামাটা হলো আমার 3 গুণ। তাহলে আমি আলফায় আসি, আগে আলফায় আসবো, এখানে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 6 হয়ে গেল। ওখান থেকে গামা হয়ে গেলে 18 × 10⁻6 পার কেলভিন। তার মানে বিটা থেকে গামা আসতে গেলে আমরা কিন্তু আলফা এসে যেতে পারি একদম ইজিলি। ঠিক আছে, তো এই সম্পর্কটা মাথায় রাখতে হবে। এইখানে কিছু পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে। স্যার কিছু কি মনে রাখবো? সবাই বলবে না, কিছু মনে রাখার দরকার নেই, এবং আমিও তাই বলি কিছু মনে রাখার দরকার নেই। তাও মাধ্যমিকে কোনো রিস্ক নিয়ে লাভ নেই, রিস্কের ব্যাপার না, নিজের কনফিডেন্সের জন্য জানো তো কিছু জিনিস মনে রাখা ভালো। তো সেই পার্সপেক্টিভে আমি তোমাদের সকলকে বলবো যে এই জিনিসটা কিন্তু সকলে মাথায় রাখবে। পিতলেরটা আর তামারটা পারলে একটু মাথায় রেখে দেবে, জাস্ট ফর your confidence, আর কিছু না, just for your confidence I am asking you to remember পিতল and তামা। ঠিক আছে, এই দুটোকে মাথায় রেখে দেবে, এই দুটোর আলফাকে।
ওকে, এবার আসছে আমাদের কঠিন পদার্থের প্রসারণ হয়ে গেল, এবার আসছে তরল পদার্থের প্রসারণ। তো তরল পদার্থের প্রসারণের ব্যাপার আমরা জানি, এখানে খেলাটা একটু সামান্য আলাদা হয়। আমাদের দুটো প্রসারণ গুণাঙ্ক থাকে, কি কি? একটা হলো আমার আপাত প্রসারণ গুণাঙ্ক এবং আরেকটা আসবে আমার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই দুটোর কথা আমাকে মাথায় রাখতে হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রকৃত। তো আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের জিনিসটা কি একটু মনে করিয়ে দিই, যেভাবে ক্লাসে পড়িয়েছিলাম একইভাবে একটু মনে করিয়ে দিই, তাহলে আরো ভালো মনে পড়ে যাবে সব সংজ্ঞার থেকে। এই যে আমি ধরে নিলাম আমার মোটামুটি এই লেভেল অবধি জল আছে, জল বা কোনো একটা তরল আছে, ঠিক আছে? এই লেভেল অবধি আমার তরল আছে, খুব ভালো কথা, এত অবধি তরল আছে। এবার আমি কি করলাম, আমি এটাকে গরম করে দিলাম, হিট, আমি বাইরে থেকে তাপ দিয়ে এটাকে গরম করে দিলাম। গরম করলে আমরা কি দেখতে পারবো? নিজেরা আগে ভাবো কি দেখতে পারবে। সবার প্রথমে তাপটা পৌঁছাবে কার কাছে? জলের কাছে না পাত্রের কাছে? অবশ্যই জল বা তরলটা এটা পাত্রের মধ্যে রাখা, তার মানে তাপটা কিন্তু সবার প্রথমে পৌঁছাচ্ছে হলো পাত্রের কাছে। তাহলে পাত্রে পৌঁছালো, পাত্র কি এমনি বসে থাকবে? না, পাত্র সাইজে একটুখানি বড় হয়ে যাবে। তো পাত্র যখন সাইজে বড় হয়ে যাবে, ভেতরে জলটা ভাববে আমি তো আগে ছোট জায়গায় ছিলাম, এখন বড় হয়ে গেল, আমার আর এত উচ্চতা তো থাকলো না, একটু নেমে গেল। তো আমার পাত্রের জলের যে স্তরটা হয়ে গেল এইখানে চলে এলো, এই দেখো সবুজ দিয়ে করে দিলাম, এই পাত্রের তরলের স্তরটা একটুখানি নেমে গেল, কারণ পাত্র সাইজে বড় হয়ে গেছে। ওকে, তার মানে এটা হলো আমার আরেকটা লেয়ার, যেখানেও আলটিমেটলি হিট করার পর চলে গেল। এবার হিট এখনো হচ্ছে, হিট এখনো হচ্ছে। এবার এই তাপটা কার মধ্যে গেল? পাত্র থেকে গেল তাপটা তরলের মধ্যে, লিকুইডটার মধ্যে। এবার লিকুইডটা বলবে এবার আমিও সাইজে বাড়বো। লিকুইডটা দেখা গেল সাইজে বেড়ে চলে গেল হলো আমার এখানে, লিকুইডটা সাইজে বেড়ে আমার চলে গেল এখানে, এই লেভেল অবধি আমার লিকুইড চলে গেল। তার মানে এটা হয়ে গেল আমার লিকুইডের ফাইনাল লেভেল। এবার মজাটা কোথায়? এই যে স্টার্টিং, এটা আমার ছিল প্রাথমিক, এটাকে আমরা বলতে পারি প্রাথমিক। আমার যে তরলের প্রাথমিক স্তর ছিল এটা, আর এইটা হয়ে গেল আমার তরলের অন্তিম স্তর। ওটা প্রাথমিক স্তর, এটা অন্তিম স্তর। তো আমার দেখে কি মনে হবে? আমার দেখে কি মনে হবে? আমার তরল এইটুখানি বেড়েছে, এটা আমার মনে হবে। বাট আদৌ কি তাই? তরল কি এইটুখানি বেড়েছে? না, তরল কিন্তু এখান থেকে বেরোছে। তার মানে আসলে কিন্তু তরল বেড়েছে এখান থেকে। তো এই পার্টটা হলো, আমরা সেটাকে বলি এইটুকু, মানে যখন আমরা পাত্রের যে প্রসারণটা হয়েছে সেটাকে আমরা বিবেচনা করে আমরা যতটুকু বুঝতে পারছি সেটাকে আমরা বলছি আপাত প্রসারণ। এই পার্টটাকে আমরা বলছি আপাত প্রসারণ, অ্যাপারেন্ট এক্সপ্যানশন। আর এই পার্টটাকে আমরা বলছি প্রকৃত প্রসারণ। ঠিক আছে, প্রকৃত প্রসারণ হয়ে গেল, আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। আর মাঝে এইটুকু কেন হয়েছে? পাত্রটাও তো হয়েছে, তার মানে এটা হয়ে গেল পাত্রের প্রসারণ, এটা হয়ে গেল আমার পাত্রের প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ আসলে কি? খেয়াল করে দেখো, পাত্রের প্রসারণ আর আপাত প্রসারণ মিলিয়ে তৈরি হচ্ছে। প্রকৃত প্রসারণ আসলে পাত্রের প্রসারণ আর আপাত প্রসারণ মিলিয়ে তৈরি হচ্ছে। প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ, এই দুজন মিলিয়ে তৈরি হয়েছে। ওকে, তো আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা কি বলছি? আমরা আপাতভাবে, কারণ এই স্টেপটা জেনারেলি নেগলিজেবল, পাত্র বাড়ে এটা ঠিক কথা, বাট পাত্র এতটাই কম বাড়ে সেটা আমাদের চোখের দৃষ্টির পক্ষে উপেক্ষণীয়, আমরা অলমোস্ট ওটাকে উপেক্ষা করতে পারি। তো কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ মানে 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, মানে কি আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞাটা আমরা দেখেছিলাম অলমোস্ট আমরা সেই সংজ্ঞাটাই লিখছি, শুধুমাত্র কোথায় চেঞ্জ করে দিচ্ছি আমরা, শুধুমাত্র আমরা বলে দিচ্ছি ওই আপাত যে প্রসারণটা ঘটে এটা আমাদের আপাতভাবে দেখে মনে হচ্ছে, কারণ মাঝের স্টেপটাকে আমরা উল্লেখ করছি না, আমরা ওইটা যে নেমে যাচ্ছে ওটা আমরা বুঝতে পারছি না, না? তো সেই কারণে সেটাকে বলছি আপাত প্রসারণ গুণাঙ্ক। এটাকে গামা এ দিয়ে লেখা হয়, এই প্রসারণ গুণাঙ্কটাকে গামা এ দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই যে গামা এ দিয়ে এখানে দেখো দেওয়া আছে, এই যে এইখানে V2টা V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। V1 হলো একদম স্টার্টিংয়ে এবং V2 হলো অন্তিমে।
ঠিক আছে, এই যে আপাত প্রসারণটা হয়েছে তরলের V2 - V1, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ কি বলবো, ক্লিয়ার তো হয়েই ছিল। আচ্ছা, প্রকৃত প্রসারণের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ, জাস্ট আমার ডেফিনেশনে প্রকৃত প্রসারণ শব্দটা অ্যাড হয়ে গেল, বাকি সব কিছু অ্যাজ ইট ইজ আছে। এটাকে আমরা ডিনোট করি বাই দ্য টার্ম গামা আর, আর ফর রিয়েল, আর ফর রিয়েল। দেখো খেয়াল করে এখানে মেন চেঞ্জটা কোথায় হয়, আমরা প্রকৃত প্রসারণটা মাপি হলো এই লেভেল থেকে, তার মানে আমার এখানে প্রাথমিক স্তর থেকে মাপলে হবে না। আপাতত আমরা প্রাথমিক আর অন্তিমের বিয়োগ করি, আপাতত মনে হয়, কিন্তু প্রকৃততে আমাকে কিন্তু এই লেভেলটা থেকে মাপতে হয়, একদম নিচের লেভেল থেকে, মানে পাত্র বড় হওয়ার পর জলটা যেখানে চলে গেল। তাই জন্য খেয়াল করে দেখো এখানে কিন্তু VR - V দেওয়া আছে। এই যে প্রকৃত আয়তন দ্বারাই হলো V, প্রকৃত আয়তনটা কিন্তু এখানে খুব ম্যাটার করছে। এটাকে আমি VR দিয়ে দিই, এটা V। তো যাই হোক, তো এখানে প্রকৃত প্রসারণটাকেই শুধু ম্যাটার করছে। যাই হোক, এইগুলো দিয়ে অঙ্কের থেকে এই ফর্মুলাগুলো মাথায় রাখলেই কাজ হয়ে যায়। এবং এইখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি খুব ইজিলি, যে আমার যে গামা আর মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজিক্যালস টু গামা এ আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস গামা জি মানে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা হয়। মানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা আমি এখানে লিখলাম তোমাদের জন্য, এই যে সেটা নিয়ে জাস্ট গুণাঙ্ক শব্দগুলোকে অ্যাড করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে কিন্তু এটা গামা আর ইজিক্যালস টু আমার গামা জি, জি ফর গ্লাস কন্টেনার, ওরকম ভাবে বলা হচ্ছে পাত্র, আর এটা হলো গামা এ। এইভাবে কিন্তু দুটো থাকলে আর একটা বার করতে পারো। হয়ে গেল। এবার আসছে আমার কাছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র সবাই জানো যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস 0 ডিগ্রি আর θ ডিগ্রি উষ্ণতায় আয়তন যথাক্রমে এত হলে এই হলো গ্যাসের প্রতি একক আয়তনে আয়তন বৃদ্ধি হয় এত, এবং এর একটা নির্দিষ্ট মান আছে তোমরা জানো 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা বলি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং এটা দেখা যায় সব গ্যাসের ক্ষেত্রে এর মান সমান। এটাকে আমরা বলি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এবং আরেকটাও হয় গ্যাসের, যেটাকে আমরা বলি চাপ প্রসারণ গুণাঙ্ক। চাপ প্রসারণ গুণাঙ্ক ওটাও কিন্তু এই 1/273। এটাও সকলে মাথায় রেখে দেবে, এটাও সকলে মাথায় রেখে দেবে, ইম্পর্টেন্ট। গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, যে এইখানে যেমন আয়তনের বৃদ্ধিটা আমরা দেখাই, চাপ প্রসারণ গুণাঙ্কের সময় আমরা চাপের বৃদ্ধিটার কথা বলি। ওকে, এই যে ওই আয়তন গুণাঙ্কের সংখ্যা, এই যে আয়তন প্রসারণ গুণাঙ্কের জন্য এই যে যখন এর সংজ্ঞাটা দেবে এই শব্দটা যেন উল্লেখ থাকে। যখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেবে গ্যাসের ক্ষেত্রে, একটা জিনিস আমরা প্রায়শই ভুলে যাই লিখতে, যেটাকে আমি অবশ্যই নোট করব বা তোমাদেরকে দিয়ে নোটিস করাবো, সেটা হলো এই জিনিসটা। এটা লিখতে কিন্তু স্টুডেন্টসরা প্রায় ভুলে যায়, চাপ স্থির রেখে, কারণ গ্যাসের আয়তন আর চাপ পরস্পরের উপর নির্ভরশীল কিন্তু, তো তোমায় কিন্তু এই কথাটা বলতে হবে। আচ্ছা, এবার আসছে হলো ইঞ্জিন হাউসের পরীক্ষা। এটা কিন্তু আমাদের তাপের পরিবাহিতার উপর একটা পরীক্ষা। তাপের পরিবাহিতা কি পরীক্ষাটা, যে প্রত্যেকটা পদার্থের পরিবহন ক্ষমতা ভিন্ন। এই পরীক্ষার উদ্দেশ্যটা কি, পরীক্ষার আগে উদ্দেশ্য জানতে হবে। প্রতিটি পদার্থের তাপ পরিবহন ক্ষমতা, প্রতিটি পদার্থের তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন, এটা মাথায় রাখতে হবে। তো সেই কারণেই আসে হলো ইঞ্জিন হাউসের পরীক্ষা। এই পরীক্ষাটা কি হচ্ছে, একটা এরকম পাত্র আছে, পাত্রের মধ্যে জল আছে, সেই জলটা হলো বয়েলিং ওয়াটার মানে গরম জল, তাকে গরম করা হচ্ছে, এবং এর মধ্যে বিভিন্ন ধরনের ধাতব দণ্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোল্ড, লেড, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, সিলভার, এবং সবার মধ্যে মোমের প্রলেপ লাগানো হয়েছে। সবকটা দণ্ডে মোমের প্রলেপ লাগানো হয়েছে, মোমের প্রলেপ। স্যার এই প্রলেপ লাগিয়ে কি হলো, আমরা যখন নিচ দিয়ে গরম করলাম তো এখানে জল গরম হলো, এবং জল গরম হওয়ার পর ওই তাপটা এই দণ্ডগুলো দিয়ে পরিবহন হচ্ছে। তো দণ্ডগুলো দিয়ে পরিবহন হলে সবার মধ্যে যে মোমটা আছে, মোমটা সবার মধ্যে আস্তে আস্তে গলবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে সব জায়গায় মোম সমান পরিমাণ গলেনি। এখান থেকে কি বোঝা যাচ্ছে, সবাই সমানভাবে তাপ পরিবহন করছে না।
এটাই কোথাও মোম, এই দেখো এখানে তোমরা খেয়াল করে দেখো হলুদ একটা আভা আছে, দেখো হলুদ আভাটাই মোমের পরিমাণের কথা বলছে। দেখো সিলভারে অনেকটা গলে গেছে, তার মানে সিলভারের পরিবহন অনেক বেশি, ইভেন সিলভারের পরিবহনটাই সর্বোচ্চ। সিলভারের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ, তাপ পরিবহন ক্ষমতা, তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ, কারণ এর মোম সব থেকে বেশি গলে গেছে। তারপর এখানে কপার আছে, আয়রনের তো প্রায় গলেনি, তার মানে আয়রনের তাপ পরিবহন ক্ষমতা এদের থেকে কম। অ্যালুমিনিয়ামের গলেছে, গোল্ডেরও খানিকটা গলেছে, লেডেরও আয়রনের মতোই অবস্থা, খুব একটা গলেনি। সর্বোচ্চ কাদের মধ্যে? ধাতু, ধাতুর মধ্যে রূপো বা সিলভারেরই তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ। ঠিক আছে, ইঞ্জেন হাউসের পরীক্ষা ক্লিয়ার সবার? একবার জানিয়ে দে, ইঞ্জেন হাউসের পরীক্ষা সবার আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসছে হলো আমাদের তাপ তাপ পরিবাহিতা, যেটাকে আমরা কে দিয়ে লিখি। আমরা কে দিয়ে লিখি আমরা এরকম জানি যে এরকম যদি একটা মোটা ধাতব পাত থাকে, তার একদিকে হাই টেম্পারেচার, হাই টেম্পারেচারের জায়গাটাকে আমি ধরলাম আমার উষ্ণতা θ1, লো টেম্পারেচারের জায়গাটা আমার উষ্ণতা ধরলাম θ2। তাহলে আমার যে তাপটা লম্বভাবে প্রবাহিত হবে, লম্বভাবে প্রবাহিত তাপ, এখানে যে কিউটা, এটা অনেকে বলতে ভুলে যায়, লম্বভাবে প্রবাহিত তাপ, এই লম্বভাবে শব্দটা এখানে খুব উল্লেখ্য। লম্বভাবে প্রবাহিত তাপ, প্রতি একক সময় লম্বভাবে প্রবাহিত তাপের এটা ফর্মুলা, যেখানে কে হলো আমরা কেটাকে বলি হলো তাপ পরিবাহিতা। প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে এর মান আলাদা আলাদা, ধাতু অধাতু সবার ক্ষেত্রেই মান আলাদা আলাদা। তাপ পরিবাহিতা, থার্মাল কন্ডাক্টিভিটি, ডি হলো এর বেধ যে কতটা মোটা, ডেল্টা টি হলো উষ্ণতার পার্থক্য, ডেল্টা টি আসলে বোঝাচ্ছে হলো এই θ2 - θ1 কে, উষ্ণতার পার্থক্য। এ হলো আমার এরিয়া অফ ক্রস সেকশন, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হলো আমার এ বোঝাচ্ছে। ঠিক আছে, কিউ হলো লম্বভাবে প্রবাহিত তাপ এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠের দিকে, আর টি হলো সময়, টি হলো সময়। তো এটা হলো আমার ফর্মুলা। ঠিক আছে, এখান থেকে কে যদি বার করতে হয় আশা করি সবাই বার করতে পারবে, কিউ ইন্টু ডি বাই টি এ ডেল্টা টি। এবং এখান থেকে কিন্তু আমার থার্মাল কন্ডাক্টিভিটির একটা চার্ট দিয়ে দিয়েছি মান, দেখো খেয়াল করে, রূপার সব থেকে বেশি তাপ পরিবাহিতা, কিন্তু এটা কাদের মধ্যে? ধাতুদের মধ্যে না, মানে ধাতুর মধ্যে রূপ সর্বোচ্চ, এটা সর্বোচ্চ কিন্তু ধাতুদের মধ্যে, কিন্তু ইন টোটাল সবার মধ্যে সব থেকে বেশি কার? হীরের, সর্বোচ্চ সবার মধ্যে ধাতু অধাতু মিলিয়ে সর্বোচ্চ তাপ পরিবাহিতা 2200 ওয়াট পার মিটার কেলভিন, এর একক ওয়াট পার মিটার কেলভিন। এটা আমি কিন্তু চাইবো তোমরা সকলে মাথায় রাখো। আর এর সংজ্ঞাটা, এই যে আমাদের তাপ পরিবাহিতা আছে, তাপ পরিবাহিতার সংজ্ঞাটা কিন্তু সকলের মাথায় রাখা চাই। তাপ পরিবাহিতার সংজ্ঞা, স্যার সংজ্ঞাটা কি হবে একটু বলে দিন, সংজ্ঞাটা কি হবে একটু বলে দিন। সংজ্ঞা দেওয়া শিখিয়েছিলাম, কিভাবে ফিজিক্সের সংজ্ঞা দিই, সবকে 1 করে দাও, টি কে 1, এ কে 1, ডেল্টা টি কে 1, ডি কে 1, তাহলে আমার কে হয়ে গেল কিউ। তাহলে সংজ্ঞাটা কি দেব? সংজ্ঞাটা আমি লিখবো না, সংজ্ঞাটা আমি বলবো। যে আমরা এখানে কি বলতে পারি, আমাদের যে কটা টার্ম আছে সবকটা টার্মকে আমি যেহেতু 1 করে দিয়েছি, তো এক্স্যাক্টলি সেই অনুসারেই কিন্তু আমি সংজ্ঞাটা দেব। যে আমরা এরকম বলতে পারি, যেহেতু আমার খেয়াল করে দেখো আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 আর আমার যে বেধটা আছে সেটাও 1, তার মানে আমরা বলতে পারি কোনো পদার্থের তৈরি একক ঘনক, কারণ ঘনকের ক্ষেত্রে সব দিকের বাহুর দৈর্ঘ্য সমান। আমি যদি ধরে নিই আমার ঘনকের বাহুর দৈর্ঘ্যটা 1, তার মানে ক্ষেত্রফল 1 হবে, বেধটাও 1, তার মানে কোনো পদার্থের তৈরি একক ঘনকের, একক ঘনক কথাটার সাথে সাথে কিন্তু আমার এই দুটো ক্লিয়ার হয়ে গেল। কোনো পদার্থের তৈরি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্য বজায় থাকলে, কারণ ডেল্টা θ1 বিপরীত তলের কথা বলতে হবে, তাহলে কোনো পদার্থের তৈরি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্য বজায় থাকলে ওই তলদ্বয়ের মধ্য দিয়ে লম্বাভিমুখে, তখন কে ইজ টু কিউ, লম্বাভিমুখে প্রতি একক সময় যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বলে। ক্লিয়ার হলো?
প্রত্যেকটা কন্ডিশনকে টিক করতে হবে। কোনো পদার্থের তৈরি একক ঘনক, দুটো টিক হয়ে গেল। কোনো পদার্থের তৈরি একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে একক উষ্ণতার পার্থক্য বজায় রাখতে হলে ওই পদার্থের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বাভিমুখে যে পরিমাণ তাপ প্রতি একক সময় পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বলে। ঠিক আছে, এর ইউনিট, এর এককটা জানতে হবে। এর ইউনিটটা কি আমরা বলবো? এর ইউনিটটা হলো জুল, মিটার সেকেন্ড, মিটার স্কোয়ার, কেলভিন, এসআই একক। এবং ফাইনাল রেজাল্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, জুল বাই সেকেন্ডটা ওয়াট পার মিটার কেলভিন, এটাকে লেখা হয় ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। সকলের যেন এটা মাথায় থাকে, ইউনিট যেন এটা সকলের মাথায় থাকে, ইম্পর্টেন্ট এটা, এর ইউনিটটা মাথায় রাখা। আচ্ছা, এর মাত্রা কত? মাত্রা এটার আমার মাথায় রাখা চাই। এর মাত্রা কত হবে? ওপরে শক্তির মাত্রা, তার মানে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হলো এল, এটা হলো আমার টি, এটা হলো আমার এল স্কোয়ার, আর এটা হলো আমার থিটা। তাহলে আমার হয়ে গেল এল এল কেটে গেল, তাহলে আমার হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। মনে রাখবো। আচ্ছা, আলফা বিটা গামাগুলোর মাত্রাগুলো কত হবে? সবেরই মাত্রা কিন্তু থিটা টু দি পাওয়ার -1। এগুলো কিন্তু মনে রাখবো আমরা। এইগুলো পরীক্ষার সময় বার করার ঝামেলাতেই যাব না আমি এটা মনে রাখবো, আমি এটা মনে রাখবো। এবার তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য, মানে একটা সদৃশ্যতা আছে, এটা তোরা সকলেই জানিস যে আমাদের যে তাপীয় রোধ সেটার ফর্মুলাটা এটা, মানে তাপ পরিবাহিতার ফর্মুলাটা এটা। এবার ওখানে তাপ পরিবহনের হার যখন আমি বার করব, তো আমার হয়ে যাচ্ছে হলো এই জিনিসটা, একটুখানি কায়দা করে লেখা, কে এটাকে নিচে পাঠিয়ে দেওয়া আর টিটাকে এইদিকে পাঠিয়ে দেওয়া। এইটাকে আমরা তুলনা করি কার সাথে? এটা আমরা সকলেই জানি, এটাকে আমরা তুলনা করছি এই ফর্মুলাটার সাথে। আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা হলো আই মানে হলো চার্জ বাই আধান বাই একক, মানে আধান বাই সময়। তো কিউ বাই টি হলো v1 - v2 বাই আর। আরটাকে আমরা লিখতে পারি রো ডি বাই এ। ডিটা হলো পরিবাহীর দৈর্ঘ্য, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর ওখানে আমার কি বেরিয়ে হলো? কিউ বাই টি ইজিক্যালস টু θ2 - θ1 বাই 1/k ইন্টু ডি বাই এ। আমি তুলনা করে পাচ্ছি না, এই যে নিচের টার্মটা আছে, এটাই আমার হলো তাপীয় রোধ, এটাই আমার হলো তাপীয় রোধ। তার মানে আমার তাপীয় রোধ আর, তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স, আমি এই নিচের টার্মটা বলতে পারি 1/k ইন্টু ডি বাই এ, বা এটাকে বলা যায় ডি বাই কে এ। ঠিক আছে, যেখানে আমার যে উষ্ণতার পার্থক্যটা বিভব পার্থক্যের সাথে সমান, মানে সমতুল্য। উষ্ণতার পার্থক্যটা বিভব পার্থক্যের সাথে, এই যে v1 - v2 তড়িৎ বিভব পার্থক্যের অনুরূপ রাশি হলো উষ্ণতার পার্থক্য, আর আর এর অনুরূপ রাশিমালা হলো 1/k ইন্টু ডি বাই এ, যাকে তাপীয় রোধ বলে। এটা যেন মাথায় থাকে। তো তাই জন্য তাপীয় রোধের এই ফাইনাল জিনিসটা আমাদের প্রায় থিওরি কিন্তু শেষ হয়ে এসছে। এবার আমরা টেস্ট পেপারে ঢুকবো। তাপীয় রোধের এটা হলো আমার ফাইনাল রাশিমালা, পরিবাহীর বেধ বা দৈর্ঘ্য বাই পরিবাহীর তাপ পরিবাহিতা ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, এখান থেকে যেটা আমাদের মাথায় রেখে দেবো, আমরা কি মাথায় রাখবো, কি মাথায় রাখবো? একটা হলো আমরা মাথায় রাখবো মাত্রা, আর মাথায় রাখবো একক। একটা মাথায় রাখবো মাত্রা, আর একটা মাথায় রাখবো হলো আমি একক। মাত্রাটা কি হবে তাপীয় রোধের? তাপীয় রোধের মাত্রা কি হবে? এইখানে দেখবো পরিবাহীর বেধ বা দৈর্ঘ্য, তার মানে এল। ওই পরিবাহীর তাপ পরিবাহিতা একটু আগে বার করলাম, ml t - 3 θ - 1, তাহলে ml t - 3 θ - 1, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এল স্কোয়ার। তার মানে সবাই যদি ওপরে চলে যায় তাহলে হয়ে গেল আমার m ইনভার্স এল কেটে গেল l টু দি পাওয়ার -2 t3 থিটা। এটা হলো তাপীয় রোধের মাত্রা। এককটা মাথায় রাখবো। এইগুলো হলো একটুখানি নতুন ধরনের প্রশ্ন,
রিয়া বলছে স্যার জানতাম না যে ক্লাস হচ্ছে। জানতে হবে রিয়া, এটা মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন হচ্ছে, মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন হচ্ছে, যেটা তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। এটা তোমাদের শিডিউল দেখবে প্রোভাইড করা হচ্ছে, যেখানে আমাদের কবে কবে ক্লাস হচ্ছে সেগুলো সব বলে দেওয়া আছে। আচ্ছা, একক, এককটা কি? ওপরে হলো মিটার, নিচে হলো ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, আর হলো এখানে মিটার স্কোয়ার। তাহলে মিটার হয়ে গেল, কেটে গেল, ওয়াট ইনভার্স কেলভিন, এটা হলো আমার একক। এই প্রশ্ন কিন্তু নতুন, এই প্রশ্ন সচরাচর থাকে না, কিন্তু আমরা মাথায় রাখবো তাপীয় রোধের মাত্রা আর তাপীয় রোধের একক। এবং আরেকটা জিনিস আসছে, সেটা হলো তাপীয় রোধাঙ্ক। রোধাঙ্কটা কি? এই যে এখানে আমরা এসছে রো ডি বাই এস, সেখানে এসছে 1/k, তাহলে রোটা 1/k এর সাথে সমতুল্য। রোটা 1/k, তার মানে তাপীয় রোধাঙ্ক মানে 1/, তাপ পরিবাহিতাঙ্ক। তার মানে এর মাত্রাটা কি হবে? আমার কে এর যে উল্টো মাত্রাটা, কে এর মাত্রা হলো এটা ml t টু দি পাওয়ার -3 থিটা -1, এটা তাপীয় রোধাঙ্কের লিখছি। তার মানে m-1 l-1 t কিউব থিটা, এটা হলো আমার তাপীয় রোধাঙ্কের মাত্রা। আর একক হবে ওর এককের উল্টো, তার মানে মিটার কেলভিন ওয়াট ইনভার্স, এইটা হলো আমার তাপীয় রোধাঙ্কের একক। তার মানে এই হলো আমার থিওরি। ওকে শুভশ্রী, ওয়েলকাম। আমাদের আলটিমেট গাইডের প্রিপারেশন হচ্ছে। একজন লিখছে আসতে পড়ান, রিভিশনটার নাম হলো রুদ্ধশ্বাস রিভিশন। আসতে তো পড়াতে পারি, কিন্তু আমাদের এরপরে কি শুধু পড়ানোটাই কাজ? একদমই না, মেন জিনিস তো এরপরে আসছে। থিওরিতে একবার মনে করিয়ে দিলাম, আমরা মোটামুটি কিন্তু আধ ঘন্টা 40 মিনিটে আমরা পুরো থিওরিটা দেখে নিয়েছি। সকলের একদম রেডি এবার কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার জন্য। আমাদের যে যে পার্টগুলো থিওরিতে লাগবে সব কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে, না কালকে ক্লাস হয়নি। চলো তাহলে এবার আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন অ্যান্সারে। এই মাত্রা এককগুলো মনে রেখো। আচ্ছা, কি লেখা আছে এখানে? কি লেখা আছে? খেলা হবে ব্যাট আর বল দিয়ে। 100% সাজেশন। যে যে প্রশ্নগুলো দেবো দেখবে তাদের মধ্যেই তুমি কোয়েশ্চেন পাচ্ছ, ঠিক আছে? তাদের মধ্যে থেকেই তুমি কোয়েশ্চেন পাচ্ছ। টেস্ট পেপার থেকে বাছাই করে কিছু কোয়েশ্চেন তোলা হয়েছে, সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে, এটা সত্য না মিথ্যা? ঠিক আছে সোনু, তুমি দেখে নিতে পারো রেকর্ডিংয়ে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত আর আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা সত্য না মিথ্যা? বলে ফেলো। ট্রু, এক্স্যাক্টলি, এটা সত্য। কারণ আমরা জানি গামা ইজিক্যালস টু 3 আলফা। ঠিক আছে, ওকে। এটা কোন ভৌত রাশির একক? বারবার বলছিলাম এটা মাথায় রাখতে হবে। এটা কোন ভৌত রাশির একক পরীক্ষার সময় ভাবলে হবে না। এই জন্য যে পয়েন্টগুলো দরকার সেগুলো আমি এখানে নোট ডাউন করিয়েছি। ফাইনাল ওয়ান শট। থার্মাল কন্ডাক্টিভিটি, এক্স্যাক্টলি, এটা হলো তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতার একক। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত, এসআই এককের মান কত? ডিগ্রি সেলসিয়াসে দিয়েছে ফারেনহাইটে। ওই যে আমি একটা সম্পর্ক লিখে দিয়েছিলাম, বলেছিলাম ইম্পর্টেন্ট, মনে রেখে দাও। আলফা এফ ইজিক্যালস টু 5/9 আলফা সি। এটা কত হবে ফারেনহাইট স্কেলে? এত। কিন্তু তোমাকে কি ফারেনহাইট স্কেলে জানতে চেয়েছে? এসআইওকে জানতে চেয়েছে। এসআইও কিন্তু কোনো চেঞ্জ হয় না, মানে কেলভিন স্কেলে ওটা কিন্তু একই থাকবে। 24 × 10⁻⁻6। কনফিউজ করালেই কনফিউজ হয়ে গেলে হবে না। সেলসিয়াস এসআই মানে কিন্তু ফারেনহাইট নয়, কেলভিন। আচ্ছা, ফারেনহাইট স্কেলে যদি দিত তাহলে কি করতাম? 5/9 দিয়ে মাল্টিপ্লাই করে নিতাম। যদি দিত 9 24 কত হবে? 2 6, তাই তো? তার মানে আমার হয়ে যাবে হলো এটা এদিকে 3, ওইদিকে হয়ে গেল 8, তার মানে 2.66। তো 5 × 2.66, 40/3।
13। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তো আলফা কেলভিন কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু এই প্রশ্নের এটা হলো যদি ফারেনহাইটে দিত, এটা কিন্তু আমার অ্যান্সার। তাই এসআই বললে আবার ফারেনহাইটের কথা ভাবতে বসে যেও না। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কি হবে? এটা সকলেই বুঝতে পারছো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের আমরা ফর্মুলা জানি, আলফা ইস টু বিটা মানে 1:2, তার মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের অর্ধেক, সি, অপশন সি। কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে? কার হবে এটা? কার একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে? গ্যাস, এক্স্যাক্টলি। কেন আছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। কেন আছে সেটা নিয়ে পরে আলোচনা করব। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? অসীম, এক্স্যাক্টলি অসীম। আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতা হলো 0। যারা যারা 0 বলছে তাদেরকে বলে রাখি, অসীম। প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? হিরে আর রূপোর মধ্যে কনফিউশন হয়, আগেই বলে দিয়েছি। হিরে সবার মধ্যে সর্বোচ্চ, হিরেটা হলো সবার মধ্যে সর্বোচ্চ, আর রূপোটা হলো ধাতুর মধ্যে। তাই আমার অপশন কিন্তু হিরে হবে। আমি বলতো ধাতুর মধ্যে কার সব থেকে বেশি, তখন আমি রূপো বলতাম। কঠিন পদার্থের পরিবাহিতাঙ্ক বাড়ালে তাপীয় রোধের কি পরিবর্তন হয়? বলে ফেলো। কঠিন পদার্থের পরিবাহিতাঙ্ক বাড়ালে তাপীয় রোধের কি পরিবর্তন হয়? কি হবে এটার উত্তর? কোয়েশ্চেনগুলো একটুখানি আনকমন, কিছু কিছু কোয়েশ্চেন আমি জানি, বাট এইগুলো আমাদের দরকার। হ্যাঁ, ঝড়ের গতিতে ক্লাস করাচ্ছি শোনো আজকে। রুদ্ধশ্বাস রিভিশন কমবে, দিশান বলছে কমবে। কঠিন পদার্থের পরিবাহিতাঙ্ক বাড়ালে তাপীয় রোধের মান কমবে, কারণ আমরা জানি আমরা তাপীয় রোধ একটু আগেই দেখে এলাম। কারণ আমাদের মেন ফোকাস এখন থিওরি তো অবশ্যই জানা দরকার, কিন্তু মেন ফোকাস আরো বেশি হলো আমার কোয়েশ্চেন অ্যান্সার। তাপীয় রোধের ফর্মুলা আমরা দেখলাম কি, D/KA। ফর্মুলা ঝড়ের মতো ছোটস্থ চাই। এবার বোঝাবুঝির পালা শেষ, এবার মনে রেখে পরীক্ষায় লিখবো নাম্বার পাওয়ার জন্য। তো যদি পরিবাহিতাঙ্ক বাড়াই, এবার নিজেরা বলো, তাপীয় রোধের মান অবভিয়াসলি কমবে। তার মানে কমবে, এক্স্যাক্টলি। তাই এই উত্তরগুলো কিন্তু চট করে মাথায় আসবে না, ধীর স্থিরভাবে, এবং সবসময় ব্যাখ্যা করে দেবে। তোমাকে বলেছে কমবে না বাড়বে, 1 নম্বরই দিয়েছে, ধরো তুমি কমবে লিখে দেবে না, হয়তো নাম্বার পেয়ে যাবে, কিন্তু তাও লিখবে না। লেখায় কিপটামো আমার চাই না। আমি বারবার করে একটা কথা বলছি, লেখায় কিপটামো চাই না। যদি ভৌতবিজ্ঞানে 100-তে 100 পেতে চাও, লেখায় কিপটামো করলে কিন্তু হবে না। তো সেই কারণে এটা লিখবে তাপীয় রোধের রাশিমালা, অর্থাৎ কে বাড়লে তাপীয় রোধের মান কমবে। তাপীয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক, খুব সোজা লাগছে, বাট এটাও সাজেশন একটা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক আমরা সবাই জানি পার কেলভিন, পার কেলভিন। আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? 0, এক্স্যাক্টলি। এবং তার পরের পার্ট, রেল লাইনের মাঝে সামান্য ফাঁক রাখা হয় কেন? এটা হয়তো সবাই পারবে। চয়ন স্যার শুরুতে কিন্তু এই প্রশ্নটার ব্যাপারেও কথা বলছিল, তাহলে চয়ন স্যার যেগুলোর কথা বলছিল সবই হলো এখানে চলে এসছে। প্রসারণের জন্য এক্স্যাক্টলি দুটো রেলের মাঝে ফাঁক রাখা হয়, তার কারণ হলো গ্রীষ্মকালে সূর্যের তাপে এবং রেলের চাকার ঘর্ষণে তাপ উৎপন্ন হয়, সেই তাপ এই রেলগুলোর প্রসারণ ঘটাবে। যদি দুজনের মাঝখানে আমি এনাফ ফাঁক না রাখি, তাহলে কি হবে? যদি দুজন পরপর থাকে, তাহলে একজনের প্রসারণের চাপে আমার রেল লাইনটা বেঁকে যাবে, এবং তখন রেলটা আমার লাইনের বাইরে বেরিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেই কারণে রেল লাইনের মাঝে সামান্য ফাঁক রাখা হয়। সবাই বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো কি বললাম? দুটো রেলের মাঝে ফাঁক রাখা না হলে তাপীয় প্রসারণের ফলে এর প্রসারণের জন্য একটা পীড়ন এর মধ্যে সৃষ্টি হবে, যার জন্য কি হবে? রেল লাইনটা বেঁকে যাবে। আর রেল লাইনটা যখন বেঁকে যাবে, তখন ট্রেনটা লাইন থেকে বিচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ঠিক আছে লক্ষ্মী, অসুবিধা নেই, নেক্সট দিন থেকে ঠিক টাইমে জয়েন করবে।
একই উপাদানের সমান দৈর্ঘ্যের কয়েকটি দণ্ডের উষ্ণতা বৃদ্ধি বিভিন্ন হলে দৈর্ঘ্যের পরিবর্তন কি একই হবে? যুক্তিসহ লেখো। কি হবে? প্রশ্নটা ভালো করে আগে পড়ো। ঐশিকী বলছে না, সুব্রত বলছে না। এক্স্যাক্টলি না, সেম হবে না। তার কারণটা কি? সেম হবে না, তার কারণটা কি? কারণটা বলো সকলে। উষ্ণতা ভিন্ন, এক্স্যাক্টলি উষ্ণতা বিভিন্নতা, সেই কারণে। এবং শুধু এটা লিখলে হবে না, যেটা আমি বলছি লেখায় কিপটামো আমার চাই না, তখন আমায় কিন্তু লিখে দিতে হবে। আমাকে আমার ফর্মুলা আমি ধরে লিখে দেবো, ডেল্টা এল ইজিক্যালস টু এল আলফা ডেল্টা টি। এইটা কিন্তু আজকে শুরুতেই বলেছিলাম, এইটা কিন্তু আজকে শুরুতেই বলেছিলাম। মনে পড়ে? মনে তো পড়বে না। দৈর্ঘ্যের পরিবর্তন L1 আলফা ডেল্টা টি। এমনি এমনি বলিনি, যা যা লাইন লিখছি এমনি এমনি লিখছি না, পরীক্ষাতে ইম্পর্টেন্ট বলে আমি হাত দিচ্ছি, না হলে থিওরি বোর্ডে নিয়েই এসছি অনেক। প্রসারণ উপাদানের উপর নির্ভর করে ঐশিকী, কিন্তু প্রশ্নটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে। আমায় তো বলে দিয়েছে যে একই উপাদানের সমদৈর্ঘ্যের, তার মানে আমার আলফাটা হয়ে গেল আমার সেম দুজনের ক্ষেত্রেই, আমার দৈর্ঘ্যটা হয়ে গেল সেম দুজনের ক্ষেত্রেই। ভিন্ন কে হলো? ডেল্টা টি ভিন্ন দুজনের ক্ষেত্রে, তাই জন্য আমার ডেল্টা এল মানে দৈর্ঘ্যের পরিবর্তনটাও আমার হয়ে গেল ভিন্ন। না না না, সব লাইভ ক্লাস নয় রিয়া, শুধুমাত্র আলটিমেট প্রিপারেশন বলে যেটা আছে সেটা শুধুমাত্র এখানে হবে দুপুর 12:30টার সময়। বাকি তোমাদের নর্মাল লাইভ ক্লাস যেমন চলছে ওটা তেমনই হবে, সেই সময়তেই হবে, ঠিক আছে? ওকে, তার মানে এটার উত্তর আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই যেটা বারবার করে বলছি, কিপটামো কিন্তু লেখায় আমার চাই না, তো সেইখানে কিন্তু অবশ্যই ফর্মুলা মেনশন থাকতে হবে। আর যখনই ফর্মুলা লিখবে, ফর্মুলা লেখার পর বলে দিতে হবে কোন টার্মটা কি বোঝাচ্ছে। ডেল্টা এল কি, খায়রা মাথায় দেয় সেটা লিখে দেবো। এলটা কি, প্রাথমিক দৈর্ঘ্য লিখে দেবো। আলফাটা কি লিখে দেবো, ডেল্টা টিটা কি লিখে দেবো। তাহলে কোনটা কি আমরা সেটা কিন্তু সবসময় লিখে দেবো, না লিখে দিলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তো এটাই হবে যুক্তিসহ পূর্ণ উত্তর। আচ্ছা, আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? কি উত্তর হবে? আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এক্স্যাক্টলি প্রকৃত, এটা যেন সকলের মাথায় থাকে, এটাতে অনেকের কনফিউশন আমি দেখেছি। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব বৈশিষ্ট্য। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। আর একটা জিনিস বলে দিই, অনেক সময় প্রশ্নটা আসে যে পাত্রের প্রসারণের উপর কোনটা নির্ভর করে। পাত্রের প্রসারণের উপর কি আপাত প্রসারণ নির্ভর করে না প্রকৃত প্রসারণ? আর স্টুডেন্টরা ভুল দিয়ে আসে। আমি প্রশ্নটা বলছি, পাত্রের প্রসারণের উপর বা পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর কোন প্রসারণ নির্ভর করে? প্রকৃত না আপাত? প্রকৃত না আপাত? স্টুডেন্টরা এটা একটু ভুল করে, আমি দেখেছি সব সময়। তারা কেন ভুল করে তার কারণটা আমি বলে দিচ্ছি। ওই যে উত্তর আসছে প্রকৃত, বাহ, যে ভুলটার কথা বলছিলাম সেই ভুলটাই করে ফেললি তোরা, যে ভুলটার কথা বলছিলাম সেই ভুলটাই করে ফেললি। ক্লাসেও বারবার করে বলেছিলাম। কেন ভুলটা করে? কারণ ওরা দেখে স্যার তো শিখিয়েছে প্রকৃত প্রসারণ মানে, স্যার শিখিয়েছে প্রকৃত প্রসারণ মানে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটা স্যার শিখিয়েছে।
আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটা স্যার শিখিয়েছে, কিন্তু স্যার এটাও বলেছে প্রকৃত প্রসারণটা তরলের নিজস্ব ধর্ম। প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম। তরল কতটা বাড়বে সেটা ওর উপরে নির্ভর করছে। ওটা জল, ওটা মার্কিউরি, ওটা পারদ, ওটা তেল, ওটা কেরোসিন, ওটা সেই তরলটার উপরে নির্ভর করছে। আপাতটা অ্যাকচুয়ালি এর উপর, এটা ফর্মুলা দেখে ভাবে এটা যোগ করে এটা আসছে, এটা তো একটা ফর্মুলা, এটা তো গাণিতিক রূপ। গাণিতিক রূপটা আসল নয়, তত্ত্বটা, থিওরিটা আসল। তোর পাত্র যদি বেশি বড় হয়ে যায়, ভালো করে, পাত্র যদি বেশি বড় হয়ে যায় তোর আপাত কম হবে। তো তুই পাত্র বড় হয়ে গেল মানে অনেকটা নেমে গেছে ওর লেভেল, তার মানে বেশি বাড়তে পারবে না, মানে বেশি বাড়বে, ওর যা বাড়ার সেটাই বাড়বে, কিন্তু তোর চোখে বেশি চোখে পড়বে না, কারণ তোর পাত্র বড় হয়ে গেছে। পাত্রের প্রসারণটা যদি কম হয় তাহলে তুই পরিবর্তনটাকে প্রপারলি বুঝতে পারবি। ক্লিয়ার হয়েছে? তার মানে পাত্রের প্রসারণের উপর কে নির্ভর করে? উত্তর হবে কিন্তু আপাত। আমি বারবার বলছি এটা প্রচুর ভুল হয়, আমি জানি না কেন ভুল হয়, আমি আজকে বললাম, যারা শুনলি তারা আবার কেউ ভুল করে আসিস না। আপাত প্রসারণ এটা যেন সকলের মাথায় থাকে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়। সোজা প্রশ্ন, বাট তারপরেও জানতে চাইছি সত্যি না মিথ্যা। দিশান বলছে টি মানে ট্রু, গিরিধারী বলছে ট্রু, এক্স্যাক্টলি ইট ইজ ট্রু, সত্য। অনেকে স্কেল লিখে ঘাবড়ে যায়, উল্টোপাল্টা লিখে দিয়ে চলে আসে। তরলের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না? এবার উত্তর দে। আমি ওই প্রশ্নটা ওখানেই আলোচনা করে দিয়েছি। কে রে আবার আপাত লিখলো জাকিয়া? এই তো শেখালাম কে নির্ভর করে না, কে নির্ভর করে বলিনি, আমি শেখালাম কে নির্ভর করে। প্রশ্ন দিলাম নির্ভর করে না, তুই ভুল বলে দিলি। বাহ 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 বাহ, বারবার করে চেঁচিয়ে গলা ফাটিয়ে শেখাচ্ছি। আমি শেখালাম পাত্রের প্রসারণ গুণাঙ্ক কার উপর নির্ভর করে বলে আমি শেখালাম যে আপাত প্রসারণ গুণাঙ্কটা। আমি নির্ভর করে না বললাম, ওটাই দিয়ে দিল। শেখালাম করে, দিলাম করে না, এটা তো নিজের পারা উচিত। হ্যাঁ, প্রকৃত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তরলের আপাত প্রসারণ কাকে বলে? এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কি উত্তর হবে? আপাত প্রসারণ কাকে বলে? এটা কি উত্তরটা বলতে পারা যাবে? আপাত প্রসারণ কাকে বলে? বিনয়, কাকে কি খেতে বলবো সেটা আমি দেখব, তুই নিজের পড়াশোনাটায় বেশি মন দে। আগে এই প্রশ্নটার উত্তর দে, আপাত প্রসারণ কাকে বলে? কি হবে এটা? এটার উত্তর আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। কোনো তরলকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলিনি কিন্তু, যে তোরা এইগুলোই তো গোলায়। আপাত প্রসারণ কাকে বলে প্রশ্ন করেছি, এবং ধর তোকে থিওরিতে আমি শিখিয়েছিলাম আপাত প্রসারণ কাকে বলে, আমি শিখিয়েছি, সংজ্ঞা লিখিনি। তোর সংজ্ঞা দেওয়া আছে আপাত প্রসারণ গুণাঙ্কের, এটা লিখে দিয়ে চলে আসে, নাম্বারটা কেটে যায়। কোন জায়গাগুলো কেন বললাম, আমরা টেস্ট পেপার থেকে বাছাই, মানে টেস্ট পেপার থেকে এমন কিছু প্রশ্ন আমরা আলোচনা করছি যেগুলো একটুখানি আটকাতে পারে। আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এইটা বললে তুই এই উত্তরটা লিখবি। আপাত প্রসারণ কাকে বলে এটা বললে কি এটা মানে ওই প্রশ্নটা করলে কি এটা লেখাটা ঠিক? নিজেরাই বল। তার মানে ঠিক উত্তরটা জানতে হবে। উত্তরটা হবে কোন তরলকে যে পাত্রে রাখা হয়, কোন তরলকে যে পাত্রে রাখা হয় বা যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, আরো বলা ভালো, যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে
সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে যদি পাত্রের প্রসারণটা আমরা চোখে দেখতে না পাই তখন তরলের যে প্রসারণ পাওয়া যায়, তরলের যে প্রসারণ পাওয়া যায়, সংখ্যাটা কিন্তু লিখে দিলাম, তখন তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে আপাত প্রসারণ বলে। তাকে আপাত প্রসারণ বলে। ঠিক আছে, কোন তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে যে প্রসারণটা পাওয়া যাচ্ছে, কারণ যদি পাত্রের প্রসারণটাকে আমি কনসিডার করি তাহলে তো আমরা বুঝতে পারছি আচ্ছা পাত্র বেড়েছে, ওটা এতটা নেমেছে, তার মানে এটা হলো ওটা তো প্রকৃত হয়ে গেল। কিন্তু পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করছি, দূর পাত্র কি গেছে গেছে যাও, আচ্ছা এটা ছিল এটা আছে, ওটাই তো আপাত, এটা ছিল এটা আছে, আমরা মাঝে যখন নেমেছে ওটা আমরা দেখছিই না। বুঝতে পেরেছিস সকলে? সংজ্ঞাটা কি বলতে চেয়েছে বুঝতে পেরেছিস সকলে? এবং এই আপাত প্রসারণ কার কার উপর নির্ভরশীল কি বলবি? কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? সোনু বলছে পাত্রের উপর আর টেম্পারেচারের উপর। না, শুধু সেটা নয়, বেসিকটা মনে রাখ। বেসিক তিনটে তো সবার উপর, সবার ক্ষেত্রে। সবার প্রথমে প্রাথমিক আয়তন, সেকেন্ড হলো যে তরল আছে সেই তরলের প্রকৃতি, এইটা তো কঠিন ফঠিন সবার ক্ষেত্রে সেম, এই বেসিকটা। আর কতটা উষ্ণতা বাড়ালাম। 4 নম্বর আপাতত কে আসছে, যেটা একটু আগেই শেখালাম, যে পাত্রের প্রসারণের উপর নির্ভর করে এ, তার মানে এর ক্ষেত্রে 4 নম্বর ফ্যাক্টর আসছে পাত্রের উপাদান, মানে পাত্রটা কি দিয়ে তৈরি। প্রকৃতর ক্ষেত্রে আবার এটা আসবে না, প্রকৃতর ক্ষেত্রে এই তিনটাই থাকবে। ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা জানা, প্রশ্নটা মনে হয় গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসলে কিন্তু এটা নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ খুব সোজা প্রশ্ন, কিন্তু ঠিক অ্যান্সার না দিলে, ঠিক পয়েন্টে অ্যান্সার না দিলে কিন্তু আমরা নাম্বারটা পাবো না। সকলের ক্লিয়ার হয়েছে এটা? আপাত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ দুটো কিন্তু আলাদা। ওকে, তাহলে এবার চলে আসছি আমরা এর পরের প্রশ্নে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা আশা করি সকলেই পারবে, এটাতে আমি আর যাচ্ছি না, এটা ইম্পর্টেন্ট বলে দেওয়া। সংজ্ঞাটা লিখবে, যে সংজ্ঞাটা শেখালাম, এবং রাশিমালা প্রতিষ্ঠা করো বললে কিন্তু পুরো এই জিনিসটা দেখাবে। দেখে নাও, এই যে সংজ্ঞাটা আমি লিখে দিলাম। সংজ্ঞাটা লিখে দেওয়ার পরে আমি এই রাশিমালাটা কিন্তু প্রতিষ্ঠা করে দেবো, এতটা, এই যে আলফা অবধি এতটা আমি প্রতিষ্ঠা করে দেবো, ইম্পর্টেন্ট। আর দৈর্ঘ্য পারলে আশা করবো আমি ক্ষেত্রফলগুলোও পারবে। একটি সহজ পরীক্ষার মাধ্যমে দেখাও যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন প্রয়োজনীয় ব্যাখ্যা দাও। কোন পরীক্ষাটার কথা জানতে চেয়েছে? কোন পরীক্ষাটার কথা জানতে চেয়েছে? একটু পরীক্ষাটার নাম শুনতে চাই। ইনজেনহজ, এক্স্যাক্টলি, ইনজেনহজের পরীক্ষা। এটা কি আবার বলবো? না, এটা বলা হয়ে গেছে, এটা পড়ানো হয়ে গেছে। স্যার এটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, ইনজেনহজের পরীক্ষা ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের এই প্রশ্নটা এক্স্যাক্টলি এলো না, কিন্তু ইনজেনহজের পরীক্ষার সিদ্ধান্ত কি সেটা আসতে পারে, সেটা কিন্তু আমরা আলোচনা করেছি, সেই জন্য প্রশ্নটা দেওয়া। ইনজেনহজ কোথায় গেল? এই যে পরীক্ষার সিদ্ধান্ত, ওটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। লোকজন পরীক্ষা পড়ে চলে যায়, সিদ্ধান্তই জানে না কেন পরীক্ষাটা করছি। প্রতিটি পদার্থের তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন, এটাই কিন্তু সিদ্ধান্তে পৌঁছেছিল। পিকচার, হ্যাঁ, যদি পরীক্ষা দেখো, পরীক্ষা দেওয়ার চান্সেস নেই। আমি ওটা সাজেশনের মধ্যে কেন রেখেছি, কারণ এর সিদ্ধান্ত এবং এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা দিতে পারে। আরে ছবি আঁকাতে কি আছে, যারা বাক্স এঁকে 3-4টে আমি রড ঘুষিয়ে ঢুকিয়ে দিবি, কাজ হয়ে যাবে। এখানে লিখবি গরম জল, ঠিক আছে?
ওকে, সবই তো পারবি, যা দিদি আজকে শেখালাম পারবো, দিলাম পারবো না ভুল উত্তর দিয়ে দিলি। আচ্ছা, তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন? এটাও কিন্তু ভালো প্রশ্ন, দেখে মনে হয় খুব জানা প্রশ্ন, উত্তর ঠিক পয়েন্টে না লিখলে কিন্তু নাম্বার ঠিক মতো দেবে না, 2 নম্বরের প্রশ্ন থাকবে। আমি ফাটিয়ে দিচ্ছি, আমি কিছু ফাটাইনি এখনো, ফাটবে তোর পরীক্ষার সময় যদি ঠিক মতো এখন না পড়াশোনা করে যাস। আচ্ছা, তরলের ক্ষেত্রে প্রকৃত আর আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হচ্ছে কেন? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। প্রকৃত আর আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন? এটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ঠিক পয়েন্টে অ্যান্সারটা চাই। ঠিক পয়েন্টে অ্যান্সারটা কি হবে কে বলতে পারবে? জাকিয়া বলছে পাত্রের প্রসারণের জন্য। পাত্রের প্রসারণ জাকিয়া ডিরেক্টলি বললে হবে না, যেটা বলতে হবে সেটা আমি বলে দিচ্ছি। না, তরলের নিজস্ব কোনো আয়তন থাকে না, এটা ঠিক নয় সোনু, ভুল উত্তর বলে দিলি। সোনুর উত্তর পুরোপুরি ভুল। সোনু বলছে তরলের নিজস্ব কোনো আয়তন থাকে না, তাই কোনো পাত্রে রাখা হয়, তরলের আয়তন থাকে না এটা নয়। যেটা বলতে হবে তরলের নির্দিষ্ট আকার নেই, এইটা হলো মেন কি পয়েন্ট। যেটা বলতে হবে তরলের নির্দিষ্ট আকার নেই। যেটা আমাকে বলতে হবে তরলের নির্দিষ্ট আকার নেই, যেহেতু আকার আয়তন কিন্তু আছে। 5 লিটারের জল সব জায়গায় 5 লিটারই থাকবে, ওটা গামলার শেপের দেখতে হবে না বালতির শেপের দেখতে হবে, ওটা আলাদা, ওটা নির্ভর করছে আমরা কোথায় রেখেছি। তার মানে কিন্তু তরলের ক্ষেত্রে তার নির্দিষ্ট কোনো আকার নেই, তাকে যে পাত্রে রাখা হয় সে সেই পাত্রের আকার ধারণ করে। তাই জন্য যখন আমরা কোনো পাত্রে রেখে তরলকে উত্তপ্ত করছি, শুধুমাত্র তরলের না, তরলের সাথে সাথে পাত্রেরও প্রসারণটা হচ্ছে। তো আমরা যদি পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করি তখন যে প্রসারণটা পাই সেটা হলো আপাত প্রসারণ। আর যদি পাত্রের প্রসারণকে আমরা বিচার করি তাহলে আমরা তরলের যে প্রসারণটা পাই সেটা হলো তরলের প্রকৃত প্রসারণ। তো যেহেতু তরলকে পাত্র ছাড়া রাখা যায় না, সেই কারণে তরলের ক্ষেত্রে আপাত এবং প্রকৃত এই দুই প্রকার প্রসারণের কথা উল্লেখ করতে হয়। ক্লিয়ার হয়েছে? তার মানে একবার পাত্রের প্রসারণকে উপেক্ষা করে আমরা আপাত প্রসারণ মাপি, আর পাত্রের প্রসারণকে বিচার করলে আমরা প্রকৃত প্রসারণ পাই। এই কথাটা থাকতে হবে। এই যে আমার মুখ থেকে যেগুলো বেরোচ্ছে ওগুলো যেন খাতার মধ্যে চলে যায়, যদি এখন না যায় অন্তত পরে যেন রেকর্ডিং থেকে যায়। ক্লিয়ার সবার? এই প্রশ্নটার প্রপার উত্তর সবার ক্লিয়ার? আমি শুধু একটা টার্ম লিখেছি, বাকিটা কিন্তু আমি মুখে বলেছি। মুখে বলছি না কারণ লিখছি না কারণ আরও আমাকে প্রশ্ন দেখাতে হবে তাই। আচ্ছা, তো এই এত অবধি যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেগুলো ছিল আমার তরফ থেকে সাজেশনস এই বছরের পরীক্ষার জন্য। এই বছরের পরীক্ষার জন্য আমার সেইগুলো ছিল সাজেশনস, এদের মধ্যে আসতে পারে। এবার আরও কিছু কোয়েশ্চেন্স করাবো, তবে একটা জিনিস বলে দিই, এই সাজেশনের মধ্যে থেকেই একটা জিনিস আরও বলে দিই, সেটা হলো এই যে তাপের পরিবাহিতার যে এই জায়গাগুলো আছে না, তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য, এই তাপ পরিবহন তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য, এই জায়গাটা আমি তোদেরকে নর্মাল বলতে চাই, মাথায় রাখবি, সাজেশন নয়, আসার চান্সেস নেই, তাও মাথায় রাখবি যে তাপ পরিবহন যেমন দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে, তেমন তড়িৎ পরিবহন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন উভয় পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, আর তাপ আর তড়িৎ পরিবহন উভয় পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তো এই তিনটে জাস্ট পয়েন্ট মাথায় রাখবি, ওকে। আর এইখানে এই যে তাপীয় রোধ বা তাপীয় রোধাঙ্ক, এগুলো লাস্ট কিছু টাইমে অনেকবার এসছে, সেই কারণে সাজেশনে আমি দিইনি। চাইলে তো এখন সবই সাজেশন বলে দেওয়া যায়, সেটা তো কথা নয়। আমার যেটা মনে হয়েছে যে এর মধ্যে হতে পারে, সেখান থেকে বাছাই করা ভালো ভালো কিছু প্রশ্ন, সেগুলো তোদের সামনে এনেছি। এবারও আরও কিছু কোয়েশ্চেন ডিসকাস করাবো, যেগুলো নট রেকমেন্ডেড ফর সাজেশন, বাট হ্যাঁ আমাদের জেনে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই তাপীয় রোধ তড়িৎ রোধের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবি, কারণ অনেকবার এসে, তাই জন্য আমি আর এটার কথা বলিনি। যে তাপীয় রোধের রাশিমালা কি, আই থিঙ্ক তাপীয় রোধের রাশিমালাটা আমি দিয়েছিলাম,
বাট এই মাত্রা যাত্রাগুলো দিইনি, কিন্তু এইগুলো এখানে বার করেছি মানে ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে বোর্ডে যতটুকু লেখাচ্ছি ততটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা কিছু জেনারেল কোয়েশ্চেন্স দেখব। তা টেস্ট পেপারে কিছু টিপিক্যাল কোয়েশ্চেন সলভ কিন্তু আমরা দেখলাম। 5 সেট সাজেশন কোয়েশ্চেন পেপার, হ্যাঁ 5 সেট সাজেশন কোয়েশ্চেন পেপার টিউটোপিয়া তোদেরকে প্রোভাইড করছে। সেটা হলো মূলত তোদের ফাইনাল পরীক্ষার মানে মাধ্যমিক পরীক্ষার জন্য তোদের 5 সেট প্র্যাকটিস পেপার। দেখলি ওই 5 সেটের মধ্যে যে প্রশ্নগুলো আছে ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নগুলোই তোর মাধ্যমিকে চলে এলো, তাই জন্য এটাকে 5 সেট সাজেশন কোয়েশ্চেন পেপার বলা হচ্ছে। একবার মেন্টারকে জিজ্ঞেস করবি এটা। আচ্ছা, রেল লাইন জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? আমি বলে দিয়েছি, উত্তরটা লেখা আছে যে ছোট করে যে কঠিনের তাপীয় প্রসারণের কারণে রেল লাইনের ধাতব পাতের মধ্যে ফাঁক রাখা হয় যাতে তাপের প্রসারণের কারণে ধাতব পাতগুলি একে অপরের উপর উপরিপাতিত না হয়। এতে কি হয়, রেলটি লাইন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যেগুলো হলো কিছু আমার ক্ষেত্রে মনে হয় যে ঠিকঠাক প্রশ্ন, আমি তাই দিয়েছি। গরুর গাড়িতে লোহার বের পরানোর সময় বেরটিকে লাল তপ্ত করে নেওয়া হয় কেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু ভালোভাবে পড়ে যাস। এরা তোরা জানিস যে উষ্ণতা বৃদ্ধির ফলে পদার্থের আয়তনের প্রসারণ ঘটে, এটা তো সবাই জানিস। গরুর গাড়িতে লোহার বের পরানোর সময় বেরটিকে লাল তপ্ত করে বেরটির আয়তন কাঠের চাকার থেকে বেশি করা হয়। লোহার যে বের মানে এই যে কাঠের চাকা, এই কাঠের চাকা তার উপর লোহার বের পরানো হয়, তো লোহার বেরটাকে গরম করে কাঠের চাকার থেকে তাকে আয়তনে বড় করে দেওয়া হয় যাতে সহজভাবে বেরটি চাকায় পরানো যায়, কারণ সাইজে বড়, ওর মধ্যে কাঠের চাকাটাকে রেখে দিল। এবার বেরটি শীতল হলে এবার ওর উপর ঠান্ডা জল ঢালা হয়। ঠান্ডা জল ঢাললে কি হবে, এবার যে লোহার বেরটি আয়তনে বড় হয়ে আছে এবার ঠান্ডা হতে চাইবে, ঠান্ডা যখনই হবে তখন ওটা কি হবে, সংকুচিত হতে চাইবে। এবার ও তো সাইজে বড় ছিল, ও সাইজে বড় ছিল, তার মধ্যেই আমাদের ধর গরুর গাড়ির কাঠের চাকাটা আছে। এবার যখন ওকে ঠান্ডা করা হবে ও আস্তে আস্তে এইদিকে যাবে এবং পুরের গায়ে গিয়ে বসে যাবে, সে একদম সেটে বসে যাবে, তার মানে ভালোভাবে বসে গেল। ফলে এই যে তাই লিখেছি, পরে বেডটি শীতল হলে ওই চাকার সাথে শক্তভাবে আটকে যায়, ফলে খুলে গিয়ে দুর্ঘটনার ভয় থাকে না। ঠিক আছে, এই প্রশ্নগুলো 2 নম্বরের। 2 নম্বরের প্রশ্ন দেখ, 3 নম্বরের তাপ থেকে ডিরেক্ট প্রশ্ন থাকবে না। 2+1, 3-এ তো তাপ যায়ও না খুব একটা, তো 2+1। মোটা কাচের পাত্রে গরম জল ঢাললে তা ফেটে যায় কেন? এটা তোরা জানিস, তাপের ফলে পদার্থের প্রসারণ ঘটে, গরম জল দেওয়ায় কাচেরও প্রসারণ ঘটে, তবে কাচ কঠিন ভঙ্গুর হয়, সহজেই ফেটে যায়। আর একটু ভালোভাবে, মোটা কাচের গ্লাস কেন বলছে, এই একটা বাইরের তল আর এই আছে মাঝখানে কি থাকে বলতো, বায়ু, ভেতরে কাচ বাইরে কাচ। এবার তুই এখানে গরম জল ঢেলেছিস, তো গরম জল পাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে ঠিক মতো বল। গরম জল পাওয়ার ফলে ওই গরম জলটা এই ভেতরের যে কাচটা আছে এটাকে প্রসারিত করছে, এটাকে যখন প্রসারিত করছে এ কি হচ্ছে, আয়তনে বাড়তে চাইছে। কিন্তু কেসটা কোথায়, বায়ুটা হলো কুপরিবাহী, তো বায়ু কুপরিবাহী হওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, যে বাইরের যে স্তরটা আছে, বাইরের স্তরটা এর প্রসারণ হচ্ছে না, বাইরের স্তরের প্রসারণ হচ্ছে না। তাহলে বাইরের স্তর অ্যাসিডিস আছে, ভেতরের স্তরটা কি হচ্ছে, বাড়তে চাইছে, তো সেটা বাইরের স্তরের উপর একটা চাপের সৃষ্টি করছে, সেই কারণে ফেটে যেতে পারে। বাইরের জিনিসটা সেম রয়েছে, ভেতরের জিনিসটা এরকম আস্তে আস্তে সাইজে বাড়তে চাইছে, তাই জন্য বাইরের স্তরের উপর চাপ সৃষ্টি হতে পারে এবং সেটা ফেটে যেতে পারে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট প্রশ্ন। জলচর প্রাণীদের ক্ষেত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণের গুরুত্ব। এটা লাগবে না, এটা ছেড়ে দে। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো, রাশিমালা, এটা তো আমার অলরেডি আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, এই প্রশ্নটা, শীতকালে একই উষ্ণতায় থাকা একটি কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ার হাত দিয়ে স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি ঠান্ডা মনে হয় কেন? অথবা শীতকালে মাটি থেকে পাথর বা সিমেন্টের মেঝে বেশি ঠান্ডা মনে হয় কেন? হ্যাঁ, ওটা 9 ইম্পর্টেন্ট ছিল। ঠিক, শীতকালে পাশাপাশি রাখা একটা লোহার চেয়ার আর কাঠের চেয়ারকে স্পর্শ করলে কাঠের চেয়ার অপেক্ষাকৃত
লোহার চেয়ার থেকে বেশি, মানে কাঠের চেয়ার অপেক্ষা লোহার চেয়ারটা বেশি ঠান্ডা মনে হয়, যদিও কাঠ আর লোহা কিন্তু একই উষ্ণতায় আছে। এর কারণ হলো লোহা তাপের থেকে বেশি বেশি পরিবাহী, সুপরিবাহী হওয়ায় এটি আমাদের দেহ থেকে দ্রুত তাপের পরিবহন ঘটায়, ফলে আমাদের দেহে শীতলতার অনুভূতি জন্মায়। খুব ইম্পর্টেন্ট একদম। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে লোহা আমাদের শরীর থেকে তাপটা তাড়াতাড়ি টেনে নিচ্ছে। একই কারণে কিন্তু একই কারণে আমি বলে দিচ্ছি যে গরমকালে লোহার চেয়ার আর কাঠের চেয়ার স্পর্শ করলে, লোহার চেয়ার স্পর্শ করলে বেশি গরম লাগে। কেন? কারণ লোহা তাপের সুপরিবাহী। লোহায় যখন হাত দিচ্ছি, লোহা দ্রুত আমার মধ্যে দিয়ে তাপটা পরিবহন করিয়ে দিচ্ছে। কাঠ অত ভালো পরিবাহী নয়, তাই জন্য আমার বেশি গরম লাগছে লোহার চেয়ার স্পর্শ করলে। ঠিক আছে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে, গ্যাসের ক্ষেত্রে এই গুণাঙ্ক নেই কেন? ওই যে বলেছিলাম গ্যাসের কেন এক রকমের প্রসারণ গুণাঙ্ক থাকে, গ্যাসের ক্ষেত্রেও শুধু আয়তন কেন থাকে এটা বুঝতে পারলাম। কারণ নির্দিষ্ট আকার নেই, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কেন শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে, মানে কেন শুধু আয়তন থাকে, কেন আপাত প্রসারণ আপাত আর প্রকৃত থাকে না? উত্তরটা, প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছে? আমি কোন প্রশ্নকে এনকাউন্টার করতে চাইছি সেটা কি সবাই বুঝতে পেরেছে? একটুখানি বল। কেন তরলের ক্ষেত্রে আমি বলতে চাইছি, তরলের ক্ষেত্রে আমরা আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ আমরা দেখতে পাচ্ছি। কেন? তরলের নিজস্ব আকার নেই, তাহলে গ্যাসেরও তো নির্দিষ্ট আকার নেই। তাহলে গ্যাসের ক্ষেত্রে কেন আপাত আর প্রকৃতকে আমরা আলাদা করে দেখছি না? গ্যাসের ক্ষেত্রে কেন শুধু আয়তন দেখছি? এই তো প্রিয়দর্শিনী দিচ্ছি। উষ্ণতা বৃদ্ধিতে তরল ও গ্যাসের আয়তন প্রসারণের সময় ধারক পাত্রেও প্রসারণ হয়, যেটা আমরা জানি, যে পাত্রটাকে ধরে রাখে তারও প্রসারণ হয়। কিন্তু তরলের তাপীয় প্রসারণ অপেক্ষা গ্যাসের তাপীয় প্রসারণ অনেক বেশি। আমরা জানি গ্যাসের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বলগুলো আরো কম, তোরা আরো দূরে দূরে চলে যায়। তো গ্যাসের তাপীয় প্রসারণ কি হয়? অনেক বেশি হয়। ফলে গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন প্রসারণকে নগণ্য হিসাবে ধরা যায়। কারণ যদি একটু সংখ্যা দিয়ে উদাহরণ দিই, ধর আমার 5 লিটার এটা তরল আছে, আমি তরলকে গরম করলাম, গরম করে বাড়লো 5.001 লিটার হলো। আমার যে পাত্র, তুই দেখবি আমার পাত্রও বাড়ছে হলো 0.0001 লিটার। মানে ঠিক আছে, এই চেঞ্জগুলো কাছাকাছি। এবার যদি আমি গ্যাসে চলে আসি, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবি। ধর 5 লিটার গ্যাস আছে, ওটাকে গরম করলাম, ওটা দেখা যাবে হয়ে যাবে হলো 8 লিটার, হয়ে গেল 8 লিটার। কিন্তু পাত্র, তার মানে এখানে বেসিক্যালি 3 লিটার চেঞ্জ হলো। তাহলে গ্যাসের আয়তন প্রসারণটা এতটা বেশি, সেখানে পাত্রের প্রসারণ নগণ্য হয়ে যাচ্ছে। তরলের ক্ষেত্রে সেটা নয়। তরলের আয়তন প্রসারণ অপেক্ষা কঠিনের আয়তন প্রসারণ অতটা উপেক্ষণীয় নয় যতটা গ্যাসের ক্ষেত্রে সে উপেক্ষণীয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য আমরা পাত্রের আয়তন প্রসারণকে নগণ্য হিসাবে ধরা যায়। এজন্য পাত্রের আয়তন প্রসারণের ব্যাপারটি তরলের ক্ষেত্রে হিসাবের মধ্যে নিলেও গ্যাসের ক্ষেত্রে হিসাবের মধ্যে না নিলেও চলে। তাই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকলেও গ্যাসের ক্ষেত্রে থাকে না। ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও। এমনি এমনি প্রশ্ন উত্তরগুলো লিখে আনেনি, যাই তোদের কাছে উত্তরটাও একদম প্রোভাইড হয়ে যায়। এই কথা যেন মাথায় থাকে, গ্যাসের আয়তন প্রসারণ অনেক বেশি হয়। গ্যাসের আয়তন কি আসলে ভাবনা, গ্যাস এই পাত্রে আছে, ও তো যে কোনাগুলো নেবে সেটাই ওর আয়তন, মাঝে পুরো জায়গা ফাঁকা, অথচ গরম করে দিবি ওরা বড় জায়গায় সব কোনা নিয়ে নেবে, ওটাই ওর আয়তন হয়ে গেল। এবার মাঝখানে তো ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? ওই যে গামা পি। ওয়ান বাই 273 ওই যে আমি বলেছিলাম, ওইখানে কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলার সময় স্থির চাপের কথাটা উল্লেখ করতে হয়, তো ওটাই কিন্তু এখানে বলা আছে। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য, ওই যে আমি 3টে সাদৃশ্য বলেছিলাম, তার মধ্যে 2টো। ঠিক আছে, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক কি? এটাও তোরা পারবি, এটাতে আমি যাচ্ছি না। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য। এটা কেন বললাম? আমরা জানি কিউ সেটা প্রপোর্শনাল টু হয় এ, কিউ প্রপোর্শনাল টু হয় θ2 মাইনাস θ1, আর কিউ প্রপোর্শনাল টু হয় 1/d।
তা তিনটে জিনিসের উপর নির্ভর করছে। ক্ষেত্রফল বাড়লে পরিবহন বেশি তাপ পরিবাহিত হবে, উষ্ণতার পার্থক্য বেশি হলেও বেশি তাপ পরিবাহিত হবে, আর যদি দৈর্ঘ্য বড় হয়, বেশি মোটা হয়, তাহলে কম তাপ পরিবাহিত হবে। তাই জন্য ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ঠিক আছে, এই যে বিটার এখানে রাশিমালা আছে, গাণিতিক রূপ, এগুলো আমার দেখানো। এই যে এরকম প্রশ্ন কিন্তু এক্স্যাক্টলি এটা আসলে আমি কেন সাজেশনে দিইনি, আমি কিন্তু এটা নর্মাল কোয়েশ্চেনে দিয়েছি। দেখ, এটা কিন্তু খুব বিখ্যাত প্রশ্ন, তোরা হয়তো সকলে জানিসও। তাপ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। তাপীয় রোধের রাশিমালা সবাই হয়তো তোদের সাজেশনে দিয়ে দিয়েছে, আমি দিইনি। তার কারণ হলো এটা এতবার এসছে, তাই জন্য আমি আর দিইনি। বাট আমি কোয়েশ্চেন্সে রেখেছি, যে এটা নয় যে আমি না দেখে চলে যাব, আমার জন্য এটা সাজেশনে আসছে না। ওকে, তো যেটা বলবি যে একদম পুরোটা লিখবি। ব্লকের দৈর্ঘ্য এই যে এল, এটা এল অ্যাকচুয়ালি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে দুই প্রান্তের উষ্ণতা θ1 θ2, তাপ প্রবাহ মাত্রা রাশিমালা এইটা। আর আমার যে কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা রাশিমালা এইটা। এবার দাঁড়া এক মিনিট, যদি তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দুই প্রান্তের বিভব পার্থক্য v1 - v2 হয়, তাহলে ওহমের সূত্র যে আমরা I = v1 - v2/r। তো আমরা কিন্তু এই আর এর সাথে L/k টাকে আমরা ইকুয়েট করে দিলাম। এই যে RH মানে হিট, কেন H কেন বলছে, তাপীয় রোধ। আর H মানে তাপীয় রোধের কথা বোঝাচ্ছে। তাপীয় রোধ হয়ে গেল L/k। যে এই পার্টটাকে ওরা RH লিখেছে, আবার এইটা হলো আমার কারেন্টের ক্ষেত্রে, দুজনকে তুলনা করে এটা লিখে দিল। তাহলে কিভাবে উত্তরটা লিখতে হবে পুরোটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এখান থেকে এত অবধি RH হলো L/k। ঢালাইয়ের সময় লোহার তৈরি রড ব্যবহার করা হয় কেন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল আমি চাইবো তোরা জেনে রাখ, সেই কারণে আমার দেওয়া। ঢালাইয়ের সময় লোহার তৈরি রড ব্যবহার করা হয় কেন, ওকে গুড জব। তাপের বৃদ্ধি বা হ্রাসে লোহার তৈরি রডের মাপের যে বাড়া কমা হয় তা কংক্রিটের বাড়া কমার সঙ্গে প্রায় সমান হয়। লোহার তৈরি রডের মাপের এই বাড়া কমা কংক্রিটের সমান না হলে যে চাপ সৃষ্টি হবে তাতে ঢালাই ফেটে যেতে পারে। বোঝা গেল? মানে একটা কংক্রিটের মধ্যে তো ঢালাই করা হচ্ছে, মানে কি কংক্রিটের মধ্যে তো লোহার কিছু জিনিস ঢোকানো হচ্ছে। এবার যখন তাপ বাড়ছে তখন কংক্রিট আর লোহা যদি সেম না বাড়ে, তাহলে কিন্তু আমার যে স্ট্রাকচারটা আমি বানাচ্ছি সেটা কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে, বা ভেঙে যেতে পারে, বা ফেটে যেতে পারে। যে লোহা বেশি বাড়লো কংক্রিট বাড়লো না, তো লোহা ফাটিয়ে দিল। কংক্রিট বেশি বাড়লো লোহা বাড়লো না, তো ওটা আলগা হয়ে গেল। লোহা আর কংক্রিট এদের দুজনেরই কি বাড়া আর কমার পরিমাণটা প্রায় সেম। সেই কারণে কি হবে, আমার স্ট্রাকচারটা বাড়লেও একসাথে বাড়ছে, কমলেও একসাথে কমছে, স্টেবিলিটি বজায় থাকছে। বুঝতে পেরেছিস? বৃদ্ধি আর হ্রাসটা একই রকম হচ্ছে লোহা আর কংক্রিটের ক্ষেত্রে। সেই কারণে যখন কংক্রিটের স্ট্রাকচারে আমরা লোহার রড প্রবেশ করাচ্ছি, তখন আমার স্ট্রাকচারটার যদি উষ্ণতা বাড়ালে ওর আয়তন বাড়ে, ওটা দুজনের একসাথে হচ্ছে। উষ্ণতা বাড়লে কমে একসাথে হচ্ছে, এমন না কারোর বেশি কম হয়ে যাচ্ছে, বেশি ওই পার্থক্যটা কম। তাই জন্য কি হচ্ছে, আমার স্ট্রাকচারটা স্টেবল থাকছে। বুঝতে পেরেছিস আকাশ? ক্লিয়ার হয়েছে কি বললাম? ওকে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্কটি কি? এটা দিয়ে আমি আর যাচ্ছি না, এটা তোরা পারবি। এই যে সম্পর্ক গামা আর ইজিক্যালস টু গামা এ প্লাস গামা জি, এসব বলা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বলে সাজেশনে না দিয়ে এখানে দিয়েছি, কারণ আমি অলরেডি থিওরিতে পড়িয়ে দিয়েছি। শীতকালে পাথরের মেঝের তুলনায় কার্পেটের মেঝে আরামদায়ক মনে হয় কেন? পাথরের মেঝের তুলনায় কার্পেটের মেঝে, কারণ আমরা জানি কার্পেটের মেঝের তুলনায় পাথরের মেঝে অনেক বেশি ঠান্ডা মনে হয়। তার কারণ কার্পেটের তুলনায় পাথর তাপের সুপরিবাহী, কার্পেট হলো তাপের কুপরিবাহী। তো পাথরে যখনই পা দিচ্ছি, পাথর তাপটা আমাদের শরীর থেকে তাপ, পাথর আমাদের শরীর থেকে তাপ নিয়ে নিচ্ছে, যেরকম লোহার চেয়ার করে, একইভাবে পাথরও তাই করছে। তাই জন্য আমাদের বেশি ঠান্ডা মনে হয়। কিন্তু কার্পেট যেহেতু তাপের কুপরিবাহী, সে আমাদের শরীর থেকে তাপটাকে নিয়ে নিচ্ছে না, তাই জন্য আমাদের অতটা ঠান্ডা মনে হচ্ছে না। ঠিক আছে, উত্তরটা কিন্তু মডেল উত্তরটা কিন্তু দেওয়া আছে বোর্ডে। তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধারণা যুক্তিসহ লেখো। এই প্রশ্নটা আলোচনা করেছি,
সাজেশনেও এখানেও দিয়েছি, কারণ এখানে উত্তরটা দেওয়া আছে পুরো, নিজে দেখে নিতে পারিস। কেন আমরা বলছি টেস্ট পেপারের আলটিমেট সলভ বাছাই করা প্রশ্নোত্তর, তার কারণ যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া, শুধু প্রশ্ন না তার সাথে আমরা চেষ্টা করছি সেগুলোর উত্তরগুলোও দিয়ে দেওয়া, যাতে আমার লেখাতে সময় কম যায়, তোদের বোঝাতে সময় বেশি যায়। কারণ বোঝানোটা মাথায় থাকবে, লেখানো তো তোরা লিখেও নিতে পারবি। প্রিন্টেড নোটস তো গিরিধারী দেওয়া হবে না, এইখান থেকে একটুখানি নিজে খাটনি করে নিতে হবে। তরলের দুই প্রকার, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে এটা তোরা নিজেরা, আমি আর এটা রিডিং পড়ছি না, এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এই প্রশ্নটা দেখ, একই আকৃতি বিশিষ্ট দুটো পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3, পরিবাহীর তাপীয় রোধের অনুপাত কত? আমরা জানি এই যে RH তাপীয় রোধের ফর্মুলা হলো L/KA। তার মানে যদি আমার একই আকৃতি হয়, তার মানে L আর K সেম বলছে। খুব সোজা ভাষায় বলে দিলে RH প্রপোর্শনাল টু 1/K না? তার মানে ওদের তাপীয় রোধের অনুপাত জানতে চেয়েছে, পরিবাহিতাঙ্কের অনুপাত দিয়ে দিয়েছে। তার মানে পরিবাহিতাঙ্ক আর তাপীয় রোধ উল্টো একে অপরের। তাহলে যদি পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হয়, তাপীয় রোধের অনুপাত উল্টো হবে 3:2। এটাই আনসার। হ্যাঁ, 5 সেট কোয়েশ্চেন পেপার তোদের বই দেওয়া হবে, ওটা এবার ওটাকে একটা প্রাইস দিয়ে কিনতে হবে না, এমনি ওটা একবার মেন্টারকে জিজ্ঞেস করিস। এই যে 3:2 উল্টো, এবার ওটাকে একটু ভালোভাবে এখানে লিখে করা আছে, যেটা ইস্টু এটা মানে এটার উল্টোটা, মানে 3:2। এটা তো সংজ্ঞা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের হয়ে গেল। তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো? কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ? হীরের। এটাও তো তোরা পেরে যাবি, তাপ পরিবাহিতাঙ্কের আমি সংজ্ঞা বলেই দিয়েছি, কোনো পদার্থের তৈরি একক ঘনকের। এটা করে লিখেছে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর। আর আমি বলে দেবো একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে একক উষ্ণতার পার্থক্য বজায়, মানে একক উষ্ণতার পার্থক্য থাকলে লম্বাভিমুখে প্রতি একক সময় যে তাপ পরিবাহিত হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। একটু আগেই যেটা বললাম, ঠিক আছে? তো প্রশ্নের জায়গা আমার এইটাই ছিল, তবে আরো দু একটা প্রশ্ন আছে যেটা আমি বলে দিতে চাই, জাস্ট ফর রেফারেন্স পারপাস। আমি শুধু কোয়েশ্চেনগুলো বলবো, অ্যান্সারগুলো তোরা নিজেরাও জানিস, আমি শুধু মুখে বলছি কোয়েশ্চেনগুলো। কারো সমস্যা থাকলে যখন ডাউট ক্লিয়ারিং সেশনটা অন করব তখন নিবি। আমরা কিন্তু আমাদের টোটাল সেশনটা 2 ঘন্টা রাখার চেষ্টা করেছি, তার মধ্যে আমরা চেষ্টা করছি প্রথম আধ ঘন্টা 40 মিনিটের থিওরি শেষ করে দেওয়ার, তারপরে আরও 1 ঘন্টায় কোয়েশ্চেন অ্যান্সার শেষ করার, আর বাকি আধ ঘন্টা বা 25 মিনিট বা 20 মিনিট যতটাই থাকবে সেখানে তোদের ডাউটস নেওয়ার। ঠিক আছে, আমি একটু প্রশ্নগুলো বলছি তোদেরকে। সেটা হলো, দুটো খুঁটির মাঝে টেলিফোন বা বৈদ্যুতিক তারকে কিছুটা ঝুলিয়ে রাখা হয় কেন? মুখে বলছি আমি, দুটো খুঁটির মাঝে টেলিফোন বা বৈদ্যুতিক তারকে কিছুটা ঝুলিয়ে রাখা হয় কেন? আশা করি এটা পারবি, এটা অলরেডি কিন্তু ক্লাসে আলোচনা করা। তোরা যে কেউ ক্লাস রেকর্ডিং দেখলে কিন্তু ইজিলি তোরা পেয়ে যাবি এটা, বাট এইগুলোর উত্তর কিন্তু সবই ওই প্রসারণের মতো। ঠিক আছে, এটার উত্তর আশা করি তোরা নিজেরাও জানিস। আচ্ছা, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। দুটি খুঁটির মাঝে বৈদ্যুতিক তারকে ঝুলিয়ে রাখা হয় কেন? এটা আশা করি পারবি, কারণ আমরা জানি যখন আমরা শীতকালে আসে, শীতকালে উষ্ণতা কমে যায় তো তারটা সংকোচন হয়। তো ঝুলিয়ে রাখলে কি হচ্ছে? ঝুলিয়ে রাখা মানে কি এক্সট্রা তার আছে, তো তারটা সংকোচন হলেও দুটো লাইট পোস্টের বা দুটো পোস্টের মধ্যে তারে টান সৃষ্টি হচ্ছে না। আমি যদি প্রথম থেকেই টান রাখি না, ওরা সংকোচন হবে, কি হবে? ওরা আরো ছোট হতে চাইবে, তখন ওই লাইট পোস্টগুলোর মধ্যে বা ওই খুঁটিগুলোর মধ্যে একটা টানের সৃষ্টি হবে, ওতে সমস্যা হতে পারে, ছিঁড়ে যেতে পারে শীতকালে। এক্স্যাক্টলি। আচ্ছা, এরকম ধরনেরই প্রশ্ন কিন্তু। লোহার সেতুর এক প্রান্ত রোলারের উপর রাখা হয় কেন? লোহার সেতুর এক প্রান্ত রোলারের উপর রাখা হয় কেন? রোলারের উপর রাখা হয় কেন? রোলারের
রাখা হয় কেন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, লোহার সেতুর এক প্রান্ত রোলারের উপর রাখা হয় কেন, এটা খুব সমাধান তো WBH এ যে কোয়েশ্চেনগুলো আমি এনেছি, হেডমাস্টার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এইটা আশা করি পারবি, কারণ এক প্রান্ত রাখা হচ্ছে, তার কারণ যদি কোনো দিকে ওই সেতুটা বাড়তে চায়, লোহার সেতু কোনো একটা দিকে বাড়তে চাইলে যদি ওখানে আমরা রোলার রাখি তাহলে ওই জায়গাটায় দৈর্ঘ্য বাড়ার একটা জায়গা থাকবে, দুদিকেই যদি আমরা কংক্রিট করে দিই তাহলে ওটা বাড়তে গিয়ে ফেটে যেতে পারে, তাই জন্য এক জায়গায় রোলারে রেখে দিলে ওটা বাড়ার একটু হালকা জায়গা পেলো, তাতে আমার ব্রিজের উপর কোনো আলাদা মানে বল বা পীড়ন সৃষ্টি হলো না, যার জন্য ব্রিজটার মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে। ঠিক আছে, আর দু একটা প্রশ্ন, সেটা হলো ম্যাক্সিমামই বলে দিয়েছি আমি তোদের, ছোটখাটো দু একটা জায়গা জাস্ট। খড়ের চালের বাড়ি শীতকালে আর গ্রীষ্মকালে দু সময় আরামদায়ক কেন, খড়ের চালের বাড়ি শীতকালে ও গ্রীষ্মকালে দুই সময়েই আরামদায়ক কেন, তার কারণটা হলো খড়ের মধ্যে বায়ু সঞ্চিত থাকে, খড়ের মধ্যে বায়ু সঞ্চিত থাকে। শীতকালে কি হয়, ঘরের ভেতরের উষ্ণতা গরম আর বাইরেটা ঠান্ডা, তো খড়ের মধ্যে বায়ু থাকলে ঘরের ভেতরের ঠান্ডাটাকেও বাইরে যেতে দেয় না, ঘরের ভেতরের গরমটাকেও বাইরে যেতে দেয় না, তো আমাদের ঘর গরম থাকছে। গ্রীষ্মকালে কি হচ্ছে, ঘরের ভেতরটা ঠান্ডা বাইরেটা গরম, আবারও ঘরের মধ্যে বায়ু থাকার ফলে বাইরের তাপটাকেও ভেতরে আসতে দিচ্ছে না, তাই জন্য ঘর ঠান্ডা থাকছে। তো এটা যেন মাথায় থাকে। আর শীতকালে একটা মোটা জামার পরিবর্তে দুটো পাতলা জামা পরা আরামদায়ক কেন, শীতকালে একটি মোটা জামার পরিবর্তে দুটি পাতলা জামা পরা আরামদায়ক কেন, দুটি পাতলা জামা পরা আরামদায়ক কেন। স্যার এই প্রশ্নগুলো কি সাজেশন? না, এগুলো সাজেশন না, এগুলো হলো যে নলেজটা, যে জিনিসটা আমরা এতক্ষণ পড়লাম তাদের উপরই ঘুরিয়ে ফিরিয়ে 2-3 রকমের প্রশ্ন, এইটা হলো মাথায় রাখতে হবে। ওকে, একইভাবে এটা তোরা জানিস যে দুটো পাতলা জামার মধ্যে বায়ু থাকে, বায়ু তাপের কুপরিবাহী, তো শরীরের ভেতরের তাপকেও বাইরে যেতে দিচ্ছে না, তাই জন্য আমাদের শরীর গরম থাকছে। শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন, শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন, পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন। বিশ্বাস কর, তোদেরকে যে প্রশ্ন বা যে থিওরি বা যে ইম্পর্টেন্ট জায়গা বলে দিয়েছি এর বাইরে আর কিছু নেই। ইভেন আমি দেখছি সাজেশন খুব ভালো করে দেখা যায়, কোয়েশ্চেনগুলো কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট নয়, কিছু জায়গা যেগুলোতে স্টার দিয়েছি সেগুলো অবশ্যই দেখবি, এগুলো খুব জেনারেল কোয়েশ্চেন, আমি জাস্ট তোদের থিওরিটা বলেছি বলে দিচ্ছি। কারণ পালক ফুলিয়ে রাখে, তার কারণ হলো পালকগুলোর মধ্যে বায়ু সঞ্চিত থাকে, সেই বায়ু পাখির ভেতরের তাপকে ভেতরেই রাখতে সাহায্য করে। তোরা জানিস এই জিনিসগুলো, ঠিক আছে? ব্যাস, এই আমার কিছু কোয়েশ্চেন আর বলার ছিল আলাদা করে, আর আমার কিছু বলার নেই। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোদের সকলকে তোদের আগামী পরীক্ষার জন্য প্রত্যেক দিনই আমি এটা দেবো অল দ্য বেস্ট, কারণ এই চ্যাপ্টারটা আমরা এখন আর ডিসকাশন করবো না। আশা করি এই চ্যাপ্টারে সবার সমস্ত ডাউট বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এই চ্যাপ্টার থেকে আগামী সমস্ত প্রশ্নের জন্য তোদের সবাইকে অল দ্য বেস্ট। ওকে, তো চলো আজকের ক্লাস এখানে শেষ, পরের দিন আবার দেখা হবে, আবার নতুন চ্যাপ্টার আলো নিয়েও আমরা একদম
আগুন লাগিয়ে দেবো, তাপ দিয়েও আগুন জ্বলে, আলো দিয়েও আগুন জ্বালাবো পরের দিন।